নমস্কার, সুস্বাগতম, গুড ইভিনিং সবাইকে। এনবিপি লাইভ অনুষ্ঠান শুরু হলো 5টা থেকে 6টা প্রতিদিন। আপনারা এনবিপির প্রোগ্রাম দেখছেন, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার, এবং তাদের ওয়ার্ল্ডস ফার্স্ট ইউনানি ক্যান্সার হসপিটাল রয়েছে। এটা একটা গর্বের বিষয়, আয়ুর্বেদ হসপিটালের মধ্যে ফার্স্ট ক্যান্সার হসপিটাল কিন্তু এনবিপির। এবং আরেকটা কথা আপনাদের বলি, আপনারা রেগুলার প্রোগ্রাম দেখেন অনেক মানুষ এবং ইনফরমেশন গ্যাদার করেন। আমাদের ডাক্তারবাবুদের কাছে আমরা চিরকৃতজ্ঞ। সব ডাক্তারবাবুরাই ঘুরিয়ে ফিরিয়ে চেম্বারে আসেন, চেম্বার করে টিভি প্রোগ্রাম অ্যাটেন্ড করেন, এবং আমরা এক একদিন একটা বিষয় নিয়ে আলোচনা করলে আপনারা ঘরে বসে সেই বিষয়টা নিয়ে জানতে পারছেন এবং আপনারা উপকৃত হচ্ছেন। আজকে যেমন আমরা ডাক্তারবাবুর সঙ্গে ডায়াবেটিস নিয়ে আলোচনা করব। আপনারা ঘরে ঘরে জানেন এই রোগটা ছেয়ে গেছে। এখন কালকেও আমার সাথে কথা হলো, ফোন আসা শুরু হয়ে গেছে, ফোন নিতে থাকবো একে একে। একজন ভদ্রমহিলা, হাজব্যান্ড ওয়াইফ দুজনে বলছিলেন যে আমাদের তো সুগার 25 বছর ধরে। আমাদের আরেকজন মহিলাকে বলছে আপনার অপারেশন হয়েছে এতগুলো শুনছি, তো আমাদের সুগার, আমাদের তো অপারেশনের সিন নেই। তো ভাবুন লোকে কতটা ভয় ভীত হয়ে থাকে ডায়াবেটিস হলে, যে আমাদের কিন্তু আস্তে আস্তে চোখটা নষ্ট হবে, হার্ট নষ্ট হচ্ছে, কিডনি নষ্ট হচ্ছে। বয়স্ক দম্পতি, তারা 70 বছর তো হবেই দুজন। তো অবশ্যই কিন্তু এই ডায়াবেটিস নিয়ে সচেতনতা আরও দরকার, অ্যাওয়ারনেস দরকার। তাই আজকে অনেক দিন পর এনবিপির প্রোগ্রামে ডায়াবেটিস নিয়ে আমরা আলোচনা করব। উপস্থিত আছেন ডক্টর এস ঘোষাল। নমস্কার এবং স্বাগত ডক্টর ঘোষাল আপনাকে। নমস্কার ডক্টর ঘোষাল, একটা ফোন আছে, দেখে নেবো কি? দেখে নিয়ে আমরা আলোচনায় আসছি তাহলে। আচ্ছা, কে আছেন বলুন? হ্যালো। আর ফোন পেয়ে নিজেরা কথা বলবেন না। হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে? হ্যালো। আচ্ছা বলুন, কি প্রবলেম বলুন। ডক্টর ঘোষাল আছেন লাইভ প্রোগ্রামে। মায়ের সুগার প্রেশার দুটোই আছে, তাই তো? কি আছে? কিডনি প্রবলেম। ক্রিয়েটিনিন কত আছে এখন? মায়ের ক্রিয়েটিনিন কত আছে? না বলছেন কিডনির সমস্যা তো মায়ের। হ্যাঁ, কিডনির সমস্যা কতদিন ধরে আছে? তো ডাক্তাররা কি বলেছেন? ডায়ালিসিস নিতে হবে? তাহলে কিডনির কি সমস্যা বলেছেন? মায়ের বয়স কত এখন? কোথা থেকে বলছেন? ট্যাংরা থেকে। আচ্ছা, সুগার আর প্রেসারের ওষুধ মা কতদিন খাচ্ছেন? অনেক দিন ধরে। আপনি কি এর আগে আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করিয়েছেন? আচ্ছা, প্রথমবার। ঠিক আছে, আপনি শুনতে থাকুন টিভিতে, আমি বলে দিচ্ছি কি করলে ভালো হয়। হ্যাঁ, নমস্কার। তো দেখুন, আজকে আমরা আলোচনাটা করব ভেবেছিলাম সুগার নিয়ে। তো প্রথম পেশেন্টটি যিনি ফোন করলেন, তার মায়ের কিন্তু সুগার প্রেশার দুটোই রয়েছে এবং কিডনি সমস্যাও ধরে নিয়েছে। যে আমরা সুগারকে আমরা সাইলেন্ট কিলার কেন বলছি? সুগারকে এই কারণেই সাইলেন্ট কিলার বলছি, কি সুগার থাকলে আমাদের কিডনির সমস্যা আসবে, আমাদের হার্টের সমস্যা, নার্ভের সমস্যা, চোখের সমস্যা, এই প্রবলেমগুলো আসবে। তো আপনার মায়ের এখন কিডনির সমস্যা এসে গেছে আপনি বলছেন, বা ডাক্তাররা বলেছে। তো আপনাকে আমি একটাই কথা বলবো, মায়ের বয়সও এখন অতটা বেশি হয়নি, 56 বছর। তো আপনি যত তাড়াতাড়ি সম্ভব সময় আর নষ্ট করবেন না, কারণ কিডনির সমস্যা এমন একটা সমস্যা, প্রত্যেক দিন এইটার জন্য খুব গুরুত্বপূর্ণ হয়। আর আপনাকে একটা কথা বলে দিচ্ছি, আপনি প্রোটিন রেস্ট্রিক্টেড ডায়েট করবেন, মানে প্রোটিন জাতীয় খাবার কম দেবেন মাকে। যেমন ডাল হলো, বড় মাছ হলো, খাসির মাংস হলো, ডিম হলো, এগুলো কম দেবেন। এবং তার সাথে আপনি যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এনবিপির চেম্বারে একটু যোগাযোগ করুন। দেখুন নিচে হেল্পলাইন নাম্বার যাচ্ছে, একটা নাম্বারে লাস্টে 27 আছে, একটা 37 আছে। একটু যোগাযোগ করে আপনার নিয়ারেস্ট যেটা চেম্বার হবে কলকাতার মধ্যে একবার দেখা করুন মাকে নিয়ে। অবশ্যই মা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। কে আছেন বলুন? হ্যালো। হ্যালো, নমস্কার। আমি বিহার থেকে বলছিলাম। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমার না রিসেন্টলি 2-3 দিন ধরে হাতের আঙুলে ব্যথা হচ্ছে। আচ্ছা, হাতের কোন আঙুলে ব্যথা হচ্ছে? হ্যাঁ, কোন আঙুলে? প্রথম দুটো আঙুল। কোনো ফোলা ভাব আছে? ফুলে গেছে মনে হয়? না, কোনো ফোলা ভাব নেই। আচ্ছা, করে একটা আওয়াজও হচ্ছে আর কি। বয়স কত এখন? 23 বছর। কোনো ডাক্তারকে দেখিয়েছেন এর জন্য?
না আমার ডাক্তার এই মুহূর্তে দেখায়নি। হাতে লেগে গেছে বা মুচকে গেছে হাত, এরকম হয়েছে নাকি? হ্যাঁ 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 বলছি হাতে লেগে গেছে, এর মধ্যে চোট লেগেছে, হঠাৎ হঠাৎ হচ্ছে? ইউরিক অ্যাসিড আছে নাকি আপনার? ইউরিক অ্যাসিড আছে? ইউরিক অ্যাসিড নেই আমার, না না ইউরিক অ্যাসিড নেই। টেস্ট করাতে হবে নিশ্চয়ই। অবশ্যই একটু টিভিতে শুনতে থাকো, আমি বলে দিচ্ছি কি করলে সব ভালো। বলে দিচ্ছেন, শোনো মন দিয়ে ব্যাপারটা ডক্টর ঘোষাল আরেকজন আছেন, নিয়ে নি, হ্যাঁ, হ্যাঁ। তারপর একসাথে আপনি দুজনের উত্তর দিয়ে দিন। কে আছেন বলুন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। বীরভূম জেলা থেকে কথা বলছি। হ্যাঁ বলুন। রায়। হ্যাঁ। তো আমার মায়ের একটা সমস্যা ইদানিং দেখা দিয়েছে, হাঁটু ব্যথার সমস্যা। হাঁটু ব্যথা ওনার মায়ের? হ্যাঁ 55 প্লাস হয়ে গেছে। তো আগে হাঁটু ব্যথাটা অল্প হতো, ইদানিং খুব বেশি হচ্ছে। আচ্ছা, হাঁটুতে নাড়াচাড়া করতে গেলে খুব কষ্ট হয় হাঁটতে। আচ্ছা, হাঁটুতে কোনো হাঁটুতে সলিউশন কিছু হবে? অবশ্যই, হ্যাঁ অবশ্যই আছে। হাঁটুতে কি ফোলা টোলা আছে নাকি? না না, হাঁটুতে কোনো সেইভাবে ফোলা নেই। আচ্ছা, আয়ুর্বেদিক ট্রিটমেন্ট এর আগে করিয়েছেন? না কখনো, উনি ওই বাম টাম লাগান, তারপরে একটু হোমিওপ্যাথিক ওষুধ খান, বাস। এক্সরে কিছু করিয়েছেন হাঁটুর? না সেটাও করানো হয়নি। বীরভূমের কোথা থেকে বলছেন? বীরভূম জেলার ওই রামপুরহাটের কাছাকাছি। রামপুরহাটের কাছে। ঠিক আছে, আপনি টিভিতে শুনতে থাকুন, আমি বলে দিচ্ছি কি করলে ভালো হয়। শুনে নিন। হ্যাঁ, আরেকজন আছেন, একটু হোল্ডে থাকুন। আগে দুজনের উত্তরটা ডক্টর ঘোষাল দিয়ে নিই, তারপর আবার নিচ্ছি। একদম। তো প্রথম যিনি ফোন করেছিলেন, 23 বছর বয়স, হাতের আঙুলে ব্যথা, দুটো আঙুলে ব্যথা হচ্ছে, কোনো চোট আঘাত পায়নি, হঠাৎ করে ব্যথা হচ্ছে এবং অসুবিধে হচ্ছে সেই ব্যথার জন্য। তো আপনাকে একটাই কথা বলবো, কোনো কারণবশত তো আপনার এই ব্যথাটা হচ্ছে, অকারণে হচ্ছে না। আপনাকে আমি জিজ্ঞেস করলাম কি হাতে লেগে গেছে বা মুচকে গেছে এরকম হয়েছে, আপনি বললেন না। তো হাতে যখন ব্যথা হচ্ছে তার নিশ্চয়ই কোনো কারণ রয়েছে এবং কোনো রোগের জন্য এই ব্যথাটা আপনার হচ্ছে। কিছু রিপোর্ট করার দরকার রয়েছে এবং তার সাথে আমি আপনাকে একটা বলে দিচ্ছি, এখন একটা গরম জল নেবেন, একটা ঠান্ডা জল নেবেন। গরম জলের মধ্যে 2 মিনিট হাত ডোবাবেন, ঠান্ডা জলের মধ্যে 2 মিনিট হাত ডোবাবেন। এটা দিনে 2 বার করবেন, 3 থেকে 4 দিন। এতে যদি আপনার হাতের আঙুলের ব্যথাটা চলে যায় তো খুব ভালো, আর যদি না যায় একবার আপনি আমাদের সাথে যোগাযোগ করুন এনবিপিতে এসে, কিছু রিপোর্ট করানোর দরকার আছে। কারণ আমি সব সময় বলি, কোনো রোগকে ফেলে রাখবে না, রোগটা কিন্তু দিনের পর দিন বাড়তে থাকে বা অন্য রূপ আকার ধারণ করতে থাকে। তো এটা করে দেখুন, ঠান্ডা এবং গরম জলের মধ্যে 2 মিনিট করে হাত ডোবাবেন, দিনে 2 বার করে। যদি দেখেন কি আরাম পেয়ে গেছেন, ঠিক আছে, দেন আপনাকে আর আসতে হবে না। যদি দেখেন এটা করার পরও আপনার হাতের ব্যথাটা যাচ্ছে না, তখন একবার অবশ্যই যোগাযোগ করে নেবেন। আর প্রত্যেকের জন্য বলছি, যারা প্রোগ্রামটা দেখছেন, প্রোগ্রাম চলাকালীন তো আমার সাথে সরাসরি কথা বলতে পারছেনই, প্রোগ্রাম শেষ হয়ে যাওয়ার পরও যদি কোনো জিজ্ঞাসা থাকে, দেখুন নিচে 2টো হেল্পলাইন নাম্বার যাচ্ছে, বা যারা দেখানোর জন্য অ্যাপয়েন্টমেন্ট করতে চাইছেন বিভিন্ন ডিস্ট্রিক্টে বা কলকাতার মধ্যে, নিচে 2টো নাম্বার যাচ্ছে। একটা নাম্বারের শেষে 27 আছে, একটা 37 আছে। যে কোনো একটা নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন, অবশ্যই তারা আপনাদের হেল্প করবে। এবার দ্বিতীয় ফোনে আসি, যিনি মায়ের জন্য ফোন করেছিলেন বীরভূম থেকে। তো আপনাকে একটা কথাই আমি বলবো, এটা অস্টিও আর্থ্রাইটিস, নি জয়েন্ট হয়েছে, কারণ দুটো হাড়ের মধ্যে পরস্পর ঘষা লাগছে। আমাদের অস্টিও আর্থ্রাইটিস নি জয়েন্ট কি করে হয়, যেটা আমাদের আয়ুর্বেদ মতে বলে সন্ধিবাত। এটা কখন হয়, যখন আমাদের ফ্লুইডটা, যে সাইনোভিয়াল ফ্লুইড রয়েছে আমাদের হাঁটুর মধ্যে, সেটা ধীরে ধীরে কমতে থাকে, তখন পরস্পর হাড়গুলো কাছাকাছি আসতে থাকে এবং দুটো হাড় পরস্পর ঘষা লেগে তাদের মধ্যে একটা ক্ষয় বা যেটা ইংরেজিতে বলে ডিজেনারেশন, সেটা তৈরি হয়, যার ফলে এই ব্যথাটা সৃষ্টি হয়। এটা বয়সকালে বেশি দেখা যায়, এখনকার দিনে ইয়াং জেনারেশনেও দেখা যাচ্ছে। কিন্তু আপনার মায়ের জন্য আমি বলবো, বয়স আরও যত বাড়তে থাকবে, বাড়ির মধ্যে হাঁটা চলা বা বাথরুমে যাওয়া, এগুলো খুব কষ্টদায়ক হবে এবং পেইনফুল হবে। আপনি এতদিন ধরে ট্রিটমেন্ট করছেন, দেখছেন কি ব্যথাটা এখনো যাচ্ছে না বা কমছে না, আপনাকে আমি একটাই রিকোয়েস্ট করব, বোলপুরে আমাদের চেম্বার রয়েছে। যেহেতু রামপুরহাটের কাছ থেকে আপনি বলছেন, বোলপুরে প্রত্যেক মাসে আমাদের চেম্বার থাকে, প্রত্যেক 15 দিন ছাড়া। আপনি বোলপুর চেম্বারে মাকে নিয়ে একটা হাঁটুর এক্সরে করিয়ে নেবেন, দুটো হাঁটুরই একটা এক্সরে করিয়ে নিয়ে মাকে নিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন। অবশ্যই আপনার মা দেখবেন 3 থেকে 4 মাসের মধ্যে আরাম পেয়ে যাবেন এবং পরবর্তীকালে এই ধরনের হাঁটু ব্যথা থেকে আপনার মাকে ভুগতে হবে না। আচ্ছা, কে আছেন আবার দেখে নিই একটু, তারপর আমরা ডায়াবেটিস নিয়ে আলোচনা শুরু করব। ব্যথা যন্ত্রণাও কিন্তু দেখছেন ক্রমান্বয়ে ফোন পাচ্ছি, ঘরে ঘরে ব্যথা যন্ত্রণা। রিলিফ পেতে হলে অবশ্যই এনবিপির সঙ্গে একবার যোগাযোগ করুন, হেল্পলাইন নাম্বার তো খোলা রয়েছেই। কে আছেন বলুন? হ্যালো,
হ্যালো, বলুন, একটু পরিষ্কার করে বলুন, বোঝা যাচ্ছে না। হ্যালো, আপনার নেটওয়ার্ক মানে প্রবলেম হচ্ছে, একটু খোলা জায়গায় গিয়ে কথা বলুন। হ্যালো, বাবার কোমর থেকে হাঁটু অবধি ব্যথা, তাই তো? বয়স কত বাবার? এটা কতদিন ধরে হচ্ছে? হ্যাঁ, অনেক দিন ধরে বলছে। আচ্ছা, বাবার বয়স 63 বললে। এমনি ভারী ওজন তুলতেন বা ভারী কাজকর্ম করতে হতো বাবাকে? এখন করেন কি? আচ্ছা, ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি বলে দিচ্ছি কি করলে ভালো হয়। এই যে, আর আপনি কোথা থেকে বলছেন? ট্যাংরা থেকে বলছেন, ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি বলে দিচ্ছি কি করলে ভালো হয়। আমাদের অনেক চেম্বার, আমি সব বলে দেবো, শুনুন এবার। হ্যাঁ, ব্যাপারটা কি হচ্ছে, এই যে কোমরের সমস্যা, এই যে কোমর থেকে পায়ের দিকে ব্যথা যাচ্ছে, এটার কিন্তু কয়েকটা কারণ থাকে, এবং এটা রোগটা সৃষ্টি হয় কয়েকটা কারণের জন্য। যারা বেশি ভারী ভুরি কাজ করেন বা ভারী ওজন তুলতে হয়, বা যাদের কোমরে পূর্বে আঘাত রয়েছে, পড়ে গেছেন, বা কোমরে ধাক্কা লেগেছে, বা অনেকক্ষণ ধরে বসে কাজকর্ম করতে হয়, যেটাকে সিডেন্টারি ওয়ার্ক বলা হচ্ছে, কি ল্যাপটপ কম্পিউটারের সামনে বসে অনেকক্ষণ ধরে কাজ করতে হচ্ছে, এই সমস্ত কারণে মেনলি এই কোমর থেকে পায়ের দিকে ব্যথাটা রেডিয়েট করে, বা কোমর থেকে পায়ের দিকে ব্যথাটা যায়। তো এটা কি হতে পারে? প্রথম কথা হচ্ছে, আমাদের একটা সাইটিকা নার্ভ আছে যেটা কোমর থেকে তৈরি হয় এবং পা অবধি এটা ছড়িয়ে রয়েছে। সেই সাইটিকা নার্ভের উপরে যদি কোনো কম্প্রেশন, মানে কোনো চাপ পড়ে, যদি কোমরে আঘাত লাগে বা ভারী ওজন তোলার জন্য যদি কখনো খ্যাঁচকা লাগে, সেই সায়াটিকা সিনড্রোম হচ্ছে, সায়াটিকা বাত বলা হয় এটাকে, যেটাকে আয়ুর্বেদে বলা হচ্ছে গৃহদর্শী, যার ফলে কিনা এই কোমর থেকে পায়ের দিকে ব্যথা যেতে পারে। আর কি কারণে হতে পারে? যদি আমাদের ইন্ট্রাভার্টিব্রাল ডিস্ক প্রোলাপস থাকে, প্রোলাপস ইন্ট্রাভার্টিব্রাল ডিস্ক ডিসঅর্ডার, মানে দুটো ভার্টিব্রার মধ্যে থেকে যদি ভার্টিব্রাল ডিস্কটা বাইরের দিকে ঠেলে বেরিয়ে আসে, তখন যে আমাদের স্পাইনাল নার্ভগুলো দুটো ভার্টিব্রার পাশ দিয়ে যাচ্ছে, মানে ভার্টিব্রা মানে কি আমাদের সিরদাঁড়া, পিছনের যে সিরদাঁড়াটা রয়েছে, সিরদাঁড়ার হাড়গুলোর মধ্যে থেকে ওর একটা কুশন থাকে, মানে ওইটা আমাদের সামনের দিকে ঝুঁকতে সাহায্য করে, পিছনের দিকে ঝুঁকতে সাহায্য করে, বা সাইডে ঝুঁকতে সাহায্য করে। ওই প্যাডের মতো অংশটা যখন বাইরের দিকে বেরিয়ে আসে, তখন ওর পাশ দিয়ে যে নার্ভগুলো যায়, তার উপরে একটা চাপ সৃষ্টি হয়, যার ফলে আমাদের এই কোমর থেকে পায়ের দিকে ব্যথাটা যেতে পারে। এছাড়া আর কি কারণে হতে পারে? লাম্বার স্পন্ডলাইটিস যদি থাকে, মানে লাম্বার রিজনে যদি হাড়ের ক্ষয় হয়, সেখান থেকে হতে পারে। লাম্বার রিজনে যদি অস্টিওফাইটিক চেঞ্জ থাকে, মানে লাম্বার ভার্টিব্রার উপরে ছোট ছোট হাড়ের যদি সৃষ্টি হয়, সেক্ষেত্রে আপনার এই ব্যথাটা হতে পারে। এছাড়াও অনেক কারণে হতে পারে। তো আপনাকে আমি একটাই কথা বলবো, কলকাতার মধ্যে থেকে ফোন করছিলেন, কলকাতায় আমাদের অনেক চেম্বার রয়েছে, আপনি যে কোনো একটা কাছাকাছি চেম্বারে আপনার বাবাকে নিয়ে একবার যোগাযোগ করুন। একটা আমরা বাবার এক্সরে করতে দেবো কোমরের, এবং তার সাথে কিছু মেডিসিন দেবো। কিছুদিন ওষুধটা খেলেই যে ব্যথা যন্ত্রণা কষ্ট পাচ্ছেন বাবা, দেখবেন আস্তে আস্তে আরাম পেয়ে যাবে। এবং এটা যদি আপনি আনট্রিটেড রাখেন, মানে এইটা যদি আপনি চিকিৎসা না করেন এখন, তাহলে বাবার বয়স আরও যখন বাড়বে বা আরও বয়স যখন এগোবে, তখন কিন্তু বাবার হাঁটাচলা করতে অসুবিধে হবে বা কাজকর্ম করতেও অসুবিধে হবে। তো অতদিন সময় নষ্ট করবেন না, এর মধ্যেই কখনো একবার সময় নিয়ে একবার বাবাকে নিয়ে একবার এসে দেখা করুন, অবশ্যই আপনার বাবা ভালো থাকবেন। বাহ, ফেলে রাখবেন না। যে কোনো রোগ ব্যাধি, ব্যথা যন্ত্রণা তো কষ্টদায়ক, সেটাতে যেমন ইমিডিয়েট ট্রিটমেন্ট দরকার, যে কোনো রোগ ব্যাধির ক্ষেত্রেই কিন্তু আমি বলবো ফেলে না রেখে চটপট দেখিয়ে নেবেন। কলকাতায় ল্যান্সডাউন চেম্বার, খিদিরপুর, হাতিবাগান, এছাড়া আমতলা এবং মধ্যমগ্রাম আমাদের হেড অফিস এনবিপির আপনারা পাবেন। সব ডাক্তারবাবুরাই ওয়েল কোয়ালিফাইড, ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড প্রাপ্ত, ওয়েল এক্সপিরিয়েন্সড সব ডক্টরসদের আমরা পাই কিন্তু এনবিপিতে। আর হাওড়াতে শিবপুর, হাওড়া শিবপুর, হাওড়া বেলুর, হাওড়া বাল্টিকুড়ি বাজার, দাসনগরে রেগুলার চেম্বার। 9830235527 এবং 37 আপনাদের জন্য খোলা। পঞ্চকর্মা ট্রিটমেন্টের ব্যবস্থা আছে সব চেম্বারে, আপনারা কিন্তু যোগাযোগ করবেন। যাদের প্রয়োজন হবে ডাক্তারবাবুরা বলবেন, তারা পঞ্চকর্মা ট্রিটমেন্টেও সঙ্গে নেবেন। যোগা থেরাপি আছে, এছাড়া ম্যাসাজ থেরাপি এবং অয়েল থেরাপি, বিভিন্ন রকম যার যেটা প্রয়োজন ওষুধ ইনটেক করার পাশাপাশি আপনাদের এই থেরাপিগুলো কিন্তু করিয়ে নেওয়া হয়। সব রকম সিস্টেম আপডেটেড আমাদের রয়েছে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। আর বারবারই বলি, ওয়ার্ল্ডস ফার্স্ট ইউনানি ক্যান্সার হসপিটালও আমাদের রয়েছে এনবিপিতে। আপনারা অবশ্যই কিন্তু ফোন নাম্বারটা লিখে রাখুন, রেড বক্সের নাম্বার। সকাল 8:30 থেকে 9:30 প্রোগ্রাম থাকছে,
বিকেল 5টা থেকে 6টা লাইভ প্রোগ্রাম সোনার বাংলা টিভি চ্যানেলে, রাত 10টা থেকে 11টা, 3 ঘন্টা প্রতিদিন অনুষ্ঠান। আর ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ হচ্ছে, আবার ফেসবুক ইউটিউবে সোনার বাংলার প্রোগ্রামগুলো থেকেও যায়। বারবার আপনারা ফোন তো ঘরে ঘরে সবার হাতে, স্মার্টফোন আপনারা কিন্তু সার্চ করলেই পেয়ে যাবেন। প্রোগ্রামগুলো বেশি বেশি করে শেয়ার করুন, ইনফরমেশন সবাই যাতে পায় সেটাই আমরা কিন্তু চাই। লাইভ প্রোগ্রাম চলছে, ডক্টর এস ঘোষাল রয়েছেন, আপনারা অবশ্যই কিন্তু ফোনেও চলে আসুন, যে প্রান্তেই থাকুন না কেন, টিভিতে দেখছেন বা ফোনে দেখছেন, প্রশ্ন রাখতেই পারেন, ডক্টর ঘোষাল অবশ্যই উত্তর দেবেন, সুপরামর্শ দেবেন, আপনারা উপকৃত হবেন। ডায়াবেটিস নিয়ে আলোচনা শুরু করতে পারিনি, এতক্ষণ ফোন আসছিল। এবার একটু ডায়াবেটিসের লক্ষণগুলো, যাদের ধরুন ডায়াবেটিস হয়নি তারা কি করে বুঝবেন যে আমার ডায়াবেটিসটা এখন, সুগারটা চেক করা দরকার, কি কি লক্ষণ দেখা যায় একটু জেনে নিই প্রথমে। চলো। একদমই, কারণ ডায়াবেটিস হলে আমরা যে মেন লক্ষণগুলো পাই তার মধ্যে যেমন রয়েছে আমাদের জেনারেল একটা বডি উইকনেস থাকবে, সব সময় মনে হবে ভাল লাগছে না, কাজ করতে ভাল লাগছে না, সব সময় শুয়ে থাকি, একটা ঝিমুনি ভাব, একটা লেথার্জি, একটা শারীরিক দুর্বলতা যেটা বলে এটা একবার আসবে। এবং এর সাথে কি হবে, বারবার বাথরুমে যেতে হবে, মানে বারবার পেচ্ছাপ পাবে, বা রাত্রের দিকে বারবার পেচ্ছাপে উঠতে হবে, তো এটা একটা হবে। আর 2 নম্বর 3 নম্বর হলো কি, হাত পায়ের তলায় জ্বালা ভাব করতে পারে। যে সমস্ত পেশেন্টের সুগার এখনো ডায়াগনোসিস হয়নি, মানে তাদের এখনো সুগার ধরা পড়েনি, যারা সুগারের ওষুধ খাচ্ছেন না কিন্তু তাদের শরীরের মধ্যে সুগার রয়েছে, এই লক্ষণগুলো অবশ্যই পাবেন। হাত পায়ের তলায় জ্বালা করবে, দেখবেন হাত পায়ের তলায় মনে হবে কিছু পিঁপড়ে হেঁটে যাচ্ছে বা সুরসুর করছে, এই একটা সমস্যা আসতে পারে। তারপরে কি, হঠাৎ করে দেখবেন বডি ওয়েটটা কমতে থাকছে, আপনার ওজন ধরুন 62 কেজি, দেখছেন হট করে 3-4 মাসের মধ্যে 5-6 কেজি ওজন কমে যাচ্ছে, এটা একটা সুগারের লক্ষণ হতে পারে। এইগুলো হচ্ছে মেনলি সুগারের লক্ষণ। এবার সুগার যখন দীর্ঘদিন ধরে থাকবে, মানে যখন আপনার ডায়াগনোসিস হয়ে যাবে, যখন এইগুলো লক্ষণগুলো দেখছেন আপনার শরীরে আছে, আপনি সুগারের ওষুধ খাচ্ছেন না, তখন ইমিডিয়েট কোনো ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করবেন। সেই ডাক্তারবাবু অটোমেটিক্যালি আপনাকে সুগারের রিপোর্ট করতে দেবে এবং আপনি দেখবেন সুগারের রিপোর্টে আপনার সুগার ধরা পড়েছে এবং তারপর থেকে আপনার মেডিসিনটা চালু হবে। কিন্তু এইখানে কথাটা শেষ নয়, কথাটা এখানে শুরু। এবার সুগারের যে ওষুধটা ধরলেন, কেউ তো 15 বছর খাচ্ছেন, কেউ 20 বছর খাচ্ছেন, কেউ 25 বছর খাচ্ছেন, আলটিমেট তো আপনার দেখবেন কিছু পার্সেন্টেজ অফ পেশেন্টের, 30 থেকে 40 বা 45% পেশেন্টের সুগারের ওষুধ খাওয়ার পরেও, ইনসুলিন নেওয়ার পরেও সুগার দেখছেন কন্ট্রোলে থাকছে না, ফাস্টিং সুগার অনেক বেশি থাকছে, পিপি বেশি থাকছে। তখন কি হচ্ছে, এটাকে বলা হচ্ছে আনকন্ট্রোল ডায়াবেটিস মেলাইটাস, মানে যেটা আমরা ওষুধ খাওয়ার পরও কন্ট্রোলে করতে পারছি না, আয়ত্তের মধ্যে আনতে পারছি না। তো তখন কি হবে, আপনার আস্তে আস্তে অন্যান্য অর্গানগুলো এফেক্টেড হবে, ক্ষতিগ্রস্ত হবে। তার মধ্যে অন্যতম রয়েছে চোখ রয়েছে, যেখানে রেটিনোপ্যাথি হবে বা গ্লুকোমার মতো সমস্যা আসবে, নার্ভের সমস্যা আসবে, নার্ভেতে নিউরোপ্যাথি হবে। আস্তে আস্তে সুগারের জন্য, আনকন্ট্রোল সুগারের জন্য নার্ভগুলো শুকোতে থাকবে, হাত পায়ের তলায় জ্বালা ভাব, ঝিনঝিন ভাব, অবশ ভাব, এইগুলো বাড়তে থাকবে। অ্যাডভান্স স্টেজ অফ ডায়াবেটিস নিউরোপ্যাথি কি হয়, সেখানে হাঁটা চলা করতেও পেশেন্ট পারে না, আঙুলটা জুতোর মধ্যে ঢোকাতে অসুবিধে হয়, হাঁটতে পারে না, ধরে হাঁটতে হয় বা ওয়াকার নিয়ে হাঁটতে হয়। এটা অ্যাডভান্স স্টেজ অফ ডায়াবেটিক নিউরোপ্যাথি, যেখানে নার্ভগুলো একদম নষ্ট হয়ে যায়। তারপরে আর কি ক্ষতি হতে পারে, আপনার কিডনির সমস্যা এসে যাবে। যত দেখবেন সুগারটা আর কন্ট্রোল হচ্ছে না, দীর্ঘদিন ধরে ওষুধ খাচ্ছেন তারপরেও আয়ত্তে আসছে না, আস্তে আস্তে কিডনিটা ক্ষতিগ্রস্ত হবে। কিডনির যে ছাঁকনিটা রয়েছে, গ্লোমেরুলাস যেটাকে বলা হয়, সেটার ছাঁকনিটা খারাপ হতে থাকবে, যার ফলে আমাদের শরীরের মধ্যে ইউরিয়া ক্রিয়েটিনের মাত্রাটা বাড়তে থাকবে এবং আস্তে আস্তে কি হবে, দেখা যাবে ইউরিয়া ক্রিয়েটিন বাড়তে বাড়তে ডাক্তাররা একটা স্টেজে এলে বলবে আপনার সিকেডি অ্যাডভান্স স্টেজ হয়ে গেছে, 3rd স্টেজ বা 4th স্টেজ, এবার আপনাকে ডায়ালিসিস নিতে হবে। সেটা আরও যন্ত্রণাদায়ক। এবং এছাড়াও হার্টের সমস্যা এসে যাবে, যেটাকে সাইলেন্ট এমআই বলা হয়। আপনি ফোনটা নিন, আমি আবার আলোচনা আসছি, ডায়াবেটিস নিয়ে আলোচনা চলছে, ডক্টর ঘোষাল আছেন লাইভে। হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে? হ্যালো, নমস্কার। হ্যালো, নমস্কার, বলুন। বলুন। আচ্ছা, কিন্তু আমার যে ছোট বোন, মানে বোনের মানে ওই ইউরিক অ্যাসিড আছে, হ্যাঁ, ইউরিক অ্যাসিড আছে, হ্যাঁ, তারপরে হাঁটুতে খুবই ব্যথা, মানে চলতে ফিরতে মানে এত কষ্ট হয়, মানে এলোপাতি খেয়ে মানে প্যান্সিলার খায়, আবার একটু কমে আবার হয়, মানে হাঁটতে পারি না আর খাওয়া দাওয়া সবকিছু করতে পারি না, হ্যাঁ,
মানে ইউরিক আছে, তারপরে আবার প্রেশারও আছে। আচ্ছা, আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করিয়েছেন এর আগে? হ্যালো, আয়ুর্বেদিক ট্রিটমেন্ট এর আগে করিয়েছেন? হ্যাঁ। বোনের জন্য কি আয়ুর্বেদিক ট্রিটমেন্ট হয়েছে আগে কখনো? না 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 না, হোমিওপ্যাথি আর হোমিওপ্যাথি। আচ্ছা, হোমিওপ্যাথি আর হোমিওপ্যাথি করা হয়েছে। প্রেশার আর ইউরিক অ্যাসিড বলছে। হ্যাঁ, এখন দেখলে আয়ুর্বেদিক ট্রিটমেন্ট হয়, সেটা আপনার ডাক্তারের অ্যাডভাইস করে কিভাবে কি করতে হবে, বলতে নিয়ে যাবো সেইভাবে দেখাতে। হ্যাঁ, দুবরাজপুর মানে এটা কোন ডিস্ট্রিক্ট হবে? আচ্ছা, কোথা থেকে বলছেন বললেন? আমি দুর্গাপুর। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি একটু টিভিতে শুনতে থাকুন, আমি বলে দিচ্ছেন, ডাক্তারবাবু বলে দিচ্ছেন, শুনুন। হ্যাঁ, এরকম শুধু ওনার বোনের সমস্যা না, এরকম বহু মানুষেরই সমস্যা রয়েছে যারা পেন কিলারের উপর ডিপেন্ডেন্ট রয়েছে। বাতের ব্যথা, ইউরিক অ্যাসিড, হাঁটু ব্যথা, কোমর ব্যথা, যারা পেন কিলার এবং স্টেরয়েডের উপর ডিপেন্ড রয়েছেন, যতক্ষণ ব্যথার ওষুধটা আপনারা খাচ্ছেন ততক্ষণ ব্যথাটা কম থাকছে, তারপরে আবার যেই কে সেই রোগটাকে আমরা গোড়া থেকে ঠিক করতে পারছি না। আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি, আমরা ডাক্তারবাবুকে দেখাচ্ছি, ওষুধ ডাক্তাররা যা যা লিখে দিচ্ছে সব খাচ্ছি, কিন্তু তারপরও যেই কে সেই। তো একটা মানুষ একটা আশা নিয়ে একটা ডাক্তারের কাছে যায়, কি ডাক্তারের কাছে এই রোগটা নিয়ে গেলাম, সেরে গেলে ভালো লাগবে, কিন্তু সে দেখছে কি দিনের পর দিন, 1 বছর 2 বছর 5 বছর, আমার তো যেরকম ব্যথা ছিল সেরকমই আছে, 5 বছর আগেও আমি ব্যথার ওষুধ খেতাম, এখনো আমি ব্যথার ওষুধ খাচ্ছি, এখন বরং বেশি হয়ে যাচ্ছে। তো আপনি যেটা বললেন ইউরিক অ্যাসিড আপনার বোনের রয়েছে, যেটাকে গাউটি আর্থারাইটিস বা আয়ুর্বেদে বাত রক্ত বলে, এবং তার সাথে হাঁটু ব্যথা হচ্ছে অস্টিও আর্থারাইটিস, নি জয়েন্ট রয়েছে যেটাকে আয়ুর্বেদে সন্ধিবাত বলে। তো এইগুলো সমস্যাকে যদি আপনি গোড়া থেকে ঠিক করতে চান বোনের, তো আয়ুর্বেদ ছাড়া এর কোনো রাস্তা নেই। বারবার আমরা প্রোগ্রামে বলি, যে কোনো ক্রনিক ক্রিটিক্যাল রোগকে ট্রিটমেন্ট আপনারা আয়ুর্বেদের আন্ডারে আসুন, কারণ আপনার ইমার্জেন্সি বা অ্যাকুইট কন্ডিশন হয়েছে, কি আপনার হট করে অ্যাপেন্ডিক্স অপারেশন করতে হবে, আপনি অ্যালোপ্যাথিতে যান, হার্টের কোনো বাইপাস করতে হবে, অ্যালোপ্যাথিতে যান, আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে অপারেশন করতে হবে, অ্যাম্পুট করতে হবে, অ্যালোপ্যাথিতে যান। যেগুলো অ্যাকিউট কন্ডিশন সেগুলো অ্যালোপ্যাথি মেডিসিন করুন, কিন্তু যেগুলো ক্রনিক রোগ দীর্ঘদিন ধরে থাকছে, যেমন পার্কিনসন হতে পারে, ব্যথার রোগ হতে পারে, সুগার হতে পারে, হাইপারটেনশন হতে পারে, তো ইনসমনিয়ার প্রবলেম হতে পারে, অনিদ্রা যেটাকে বলা হচ্ছে, মাসকুলার ডিস্ট্রফির সমস্যা হতে পারে, অ্যাঙ্কাইলোজিং এর সমস্যা হতে পারে, সোরিয়াসিসের মতো স্কিন ডিজিজ হতে পারে, ভিটিলিগো হতে পারে, সোরিয়াটিক আর্থ্রাইটিস হতে পারে, মোটর নিউরন ডিজিজ হতে পারে। এইগুলো হচ্ছে আপনার দীর্ঘদিন ধরে আপনার শরীরে রয়েছে, আপনারা জানেন এই রোগটাকে আমরা সারাতে পারছি না, কিন্তু আপনারা চেষ্টা করে যাচ্ছেন, বিভিন্ন ডাক্তারও চেঞ্জ করছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, রাজ্যের মধ্যে রাজ্যের বাইরে বিভিন্ন জায়গায় দৌড়ে বেড়াচ্ছেন, কিন্তু আলটিমেট রেজাল্টটা নেট ফল হচ্ছে 0। যেরকম ছিলেন সেরকমই আছেন, ইমপ্রুভমেন্ট কিছু হচ্ছে না। তো আপনাদের আমি বলবো, আপনারা আয়ুর্বেদের হাত ধরুন, এই ধরনের ক্রনিক রোগগুলো যেগুলো দীর্ঘদিন ধরে আপনার শরীরে রয়েছে, আপনি অবশ্যই ভালো থাকবেন, অবশ্যই সুস্থ থাকবেন। আর আপনাকেও আমি বলছি, বোনকে নিয়ে দুর্গাপুরে আমাদের চেম্বার রয়েছে, প্রত্যেক 15 দিন ছাড়া আমরা যাই। দেখুন নিচে 2টো হেল্পলাইন নাম্বার রয়েছে, হেল্পলাইন নাম্বারে কন্ট্যাক্ট করে বোনকে নিয়ে কি ওষুধ খেতেন এবং সঙ্গে যে সমস্ত রিপোর্টগুলো রয়েছে সেগুলো নিয়ে একবার আমাদের সাথে দেখা করুন, অবশ্যই আপনার বোন ভালো থাকবে এবং আরাম পাবে। আমি একটু এবার বাইরের চেম্বারগুলো বলে দিই, তারপরে আমরা একটু পেশেন্টদের কথাগুলো শুনবো, পেশেন্টরা কেমন আছেন কি বলছেন এনবিপিতে এসে একটু শুনবো। আচ্ছা, বনগাঁতে ডক্টর এন ভট্টাচার্যকে পাবেন, রিসেন্ট বাইরের চেম্বারগুলো কলকাতা হাওড়ার বাইরে। বনগাঁয় ডক্টর এন ভট্টাচার্যকে পাবেন, ক্যানিংয়ে ডক্টর আর দে, রায়গঞ্জে ডক্টর এস ঘোষাল যিনি আজকে লাইভে আছেন আমাদের সাথে, ডক্টর এস ঘোষাল রায়গঞ্জে থাকছেন। কাকদ্বীপে ডক্টর বি শর্মা থাকবেন, আমাদের সিএমডি চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর বি শর্মা কাকদ্বীপে থাকছেন। খড়গপুরে ডক্টর এন ভট্টাচার্য, বহরমপুরে ডক্টর এ হালদার থাকছেন, মালদায় ডক্টর এস ঘোষাল, জামশেদপুরে ডক্টর এন ভট্টাচার্য, কৃষ্ণনগরে ডক্টর এ হালদার, কুচবিহারে ডক্টর এস ঘোষাল, হেরিয়াতে ডক্টর বি শর্মা, মেচেদাতে ডক্টর বি শর্মা নিজে থাকবেন, আসানসোলে ডক্টর বি শর্মা থাকবেন, বর্ধমানে ডক্টর এন ভট্টাচার্য, হলদিয়াতে ডক্টর এ হালদারকে পাবেন আপনারা, হলদিয়াতে ডক্টর এ হালদার। আচ্ছা, এর পাশাপাশি শিলিগুড়িতে ডক্টর এস ঘোষাল থাকবেন, বোলপুরে ডক্টর বি শর্মা থাকবেন, দুর্গাপুরে ডক্টর এন ভট্টাচার্য, যিনি দুর্গাপুর থেকে ফোন করলেন, ডক্টর এন ভট্টাচার্য সামনেই কিন্তু দুর্গাপুর চেম্বার করছেন। বাঁকুড়াতে ডক্টর এ হালদার, গঙ্গারামপুরে ডক্টর এস ঘোষাল, আরামবাগে ডক্টর এ হালদার, আগরতলাতে ডক্টর বি শর্মা থাকবেন, আর শিলচরে ডক্টর বি শর্মা, পুরুলিয়াতে ডক্টর এ হালদার, গুয়াহাটিতে আবার গুয়াহাটি আসামে ডক্টর এস ঘোষাল থাকছেন, ঝাড়গ্রামে ডক্টর এ হালদার, ডিব্রুগড়ে ডক্টর এস ঘোষাল,
দিল্লিতে ডক্টর এস ঘোষাল, আলিপুরদুয়ারে ডক্টর বি শর্মাকে পাচ্ছেন আপনারা। বাইরের চেম্বারগুলো বলে দিলাম, রিসেন্ট 1 মাসের মধ্যে আপনারা পাচ্ছেন। আর দিল্লির চেম্বারটাও কিন্তু বলে দিয়েছি, ডক্টর এস ঘোষাল থাকছেন। দিল্লির ডেটটা একটু বলে দিলাম, 22 তারিখ, 22শে জুলাই ডক্টর ঘোষাল নিজে থাকবেন দিল্লির চেম্বারে। সব ডাক্তারবাবুরা সব চেম্বারে ঘুরিয়ে ফিরিয়ে থাকছেন। হেল্পলাইন নাম্বার খোলা। এবার একটু পেশেন্টদের ইন্টারভিউতে চলে যাই, কে কি বলছেন শুনি, আবার তারপর স্টুডিওতে আসছি ফিরে। ডায়াবেটিস নিয়ে আলোচনা হবে, ডক্টর ঘোষাল আছেন লাইভে, আপনারাও ফোন করতে পারবেন, সঙ্গে থাকুন। আপনার নাম? রীতা ভট্টাচার্য। কোথায় বাড়ি আপনার? দমদম। কি রোগে ভুগছিলেন আপনি? ভুগছি অস্টিও আর্থ্রাইটিস, ডক্টর বললেন। অস্টিও আর্থ্রাইটিস কতদিন ধরে ভুগছেন? আমি এটা জানতে পারলাম মার্চের প্রথমে। এই রোগ নিয়ে অন্য জায়গায় কোনো ট্রিটমেন্ট করিয়েছিলেন? অ্যালোপ্যাথিক করিয়েছিলাম। তাতে কোনো রেসপন্স পেয়েছিলেন? না, সেরকম আমাকে হাঁটু চেঞ্জ করতে বলেছিল, হাঁটুটা রিপ্লেসমেন্ট করতে বলেছিল। তারপর আপনি ডক্টর বি শর্মার কাছে আসেন। বি শর্মার কাছে আপনি কতদিন ধরে এই ট্রিটমেন্টে আছেন? আমি 15 দিন। এখন আপনি পঞ্চকর্ম নিচ্ছেন। হ্যাঁ, পঞ্চকর্ম যেটা নিচ্ছেন, সেই পঞ্চকর্মটা আপনার কদিন হয়েছে? 9 দিন। আর আপনাকে নিতে বলেছে কদিন? 15 দিন। 15 দিনের ভেতর 9 দিন আপনার পঞ্চকর্ম হয়েছে। এখন আপনি কিরকম আছেন? এখন আমি মোটামুটি ভালোই আছি। আগে আমাকে কিছুদিন, এই 15 দিনের মধ্যেই বা 15 দিন আগে, 1 সপ্তাহ আগে থেকে মানে আমি ব্যালেন্সটা রাখতে পারতাম না, একটু লাঠিতে ভর করতে হয়েছিল। এখন আপনি লাঠি নিয়ে হাঁটছেন? না, এখন লাঠি নিয়ে হাঁটছি না। মানে আগের তুলনায় আপনি এখন অনেকটাই সুস্থ আছেন। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে এখন আগের থেকে আপনি অনেকটাই সুস্থ, তাই তো? হ্যাঁ। আপনার নাম? ভাস্কর ঘোষ। কোথায় বাড়ি আপনার? খড়িবাড়ি। কি রোগে ভুগছেন আপনি? অস্টিও আর্থ্রাইটিস। এই অস্টিও আর্থ্রাইটিস রোগটাতে আপনি কতদিন ভুগছেন? কম বেশি 1 বছর। 1 বছরে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? অ্যালোপ্যাথিক চিকিৎসা করেছিলাম। তাতে আপনার সুস্থতা বোধ করেছিলেন আপনি? না, আরো ব্যথা যন্ত্রণা, আতঙ্ক সৃষ্টি ছিল। ডক্টর বি শর্মা ট্রিটমেন্টে আপনি কতদিন আছেন? 15 দিন। 15 দিন মেডিসিন খাচ্ছেন। হ্যাঁ। এই মেডিসিন খেয়ে আপনি কেমন আছেন? অনেকটা সুস্থ বোধ। 15 দিনের মেডিসিনে আপনি অনেকটা সুস্থ বোধ করছেন। কত শতাংশ সুস্থ আছেন? 100-র মধ্যে 70%। 70-75% আপনি ভালো আছেন। আগে হাঁটা চলা বা দাঁড়াতে পারতেন? না, দাঁড়ানোই ছিল না। এখন ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি 15 দিনে দাঁড়াতেও পাচ্ছেন, হাঁটতেও পাচ্ছেন, তাই তো? এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ট্রিটমেন্টে আপনি কতটা খুশি এবং ভালো আছেন? অনেকটা খুশি, খুবই ভালো আছি। খুব ভালো আছেন। আপনার নাম? জিয়া বিবি। কোথায় বাড়ি আপনার? বারাসাত। কি রোগে ভুগছিলেন আপনি? সাইটিকা বাতের জন্য। মানে রিউমাটয়েড আর্থ্রাইটিস। হ্যাঁ। এই রিউমাটয়েড আর্থ্রাইটিস রোগটাতে আপনি কতদিন ধরে ভুগছেন? 9 বছর। 9 বছর। 9 বছরে অন্য কোথাও ট্রিটমেন্ট করিয়েছিলেন এই রোগটা নিয়ে? অ্যালোপ্যাথি দেখিয়েছি অনেক। অ্যালোপ্যাথিক যে ট্রিটমেন্ট করলেন তাতে কোনো সুরাহা পেয়েছিলেন? না, মানে খাওয়া হয় যখন তখন মানে ব্যথা কমে যায়, আবার ফের মানে তারপরে আবার মানে যখন ওষুধ খাচ্ছেন ভালো থাকছেন, আবার ব্যথা বাড়ছে। হ্যাঁ। তা এই কষ্টটা আপনার কেমন ছিল? আপনার প্রচন্ড কষ্ট ছিল। বাড়ির কোনো কাজকর্ম করতে পারতেন? না, পারতেন না। ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন আছেন? এই 3 মাস। 3 মাস আপনি ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আছেন এবং ওষুধ খাচ্ছেন। হ্যাঁ। এই ওষুধ খাওয়াতে আজকে আপনার যে রিপোর্টটা এসছে, সেই রিপোর্টটা হলো, আগে আপনি যখন ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে এলেন তখন আপনার অ্যান্টি-সিসিপি ছিল 500, এখন আপনার অ্যান্টি-সিসিপি কত এসছে? 3.44। আর যখন আপনি এসছিলেন আরএ ফ্যাক্টর ছিল আপনার 87.86, এখন আপনার কত এসছে? 16.8। আর একটা রোগ ছিল আপনার সুগার। এই সুগারটা আপনার খালি পেটে ছিল 210 এবং ভরা পেটে ছিল 312। এখন আপনি নিজে রিপোর্টটা হাতে নিয়ে নিজে বলুন এখন আপনার সুগার কেমন আছে? খালি পেটে এখন 121, ভরা পেটে 181। 121 আর 181। তাহলে আগের থেকে আপনার এই রিপোর্টটা অনেকটাই নরমাল এসে গেছে। এখন আপনি কেমন আছেন? এখন আমি আগের চেয়ে অনেক ভালো আছি। আর এই রিপোর্টটা দেখার পর আপনি কতটা খুশি? অনেক খুশি আমি। নিজের হাতে রিপোর্ট রেখেছেন এবং কতটা খুশি নিজে বলুন। অনেকটাই, মানে এতটাই খুশি যে ভিতরে যে রোগটা ছিল সেইটা
কমে যাওয়া মানে কি একটা মানুষের মধ্যে কি কি আনন্দ আসে সেটা আপনারাও মানে জানলে বুঝতে পারবেন, যে যখন যে রোগ থেকে মুক্তি পাওয়া যায় তখন সেই রোগটার প্রতি মানে কেমন একটা খুশি আসে, যে দেহ থেকে বেরিয়ে যাচ্ছে মানে কি প্রচন্ড একটা খুশি। আর এখন বাড়ির কাজ করতে পারছেন? হ্যাঁ। এখন বাড়ির কাজ করতে কোনো কষ্ট না। এখন তাহলে আপনি বাড়ির কাজ কর্ম সবকিছু নিজে হাতে নিজে করতে পারছেন। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ট্রিটমেন্টে আপনি কতটা খুশি এবং ভালো আছেন? অনেকটাই ভালো আছি। আর খুশিও আছেন, তাই তো? স্যার আপনার নাম কি? আমার নাম প্রবীর কুমার হালদার। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি দক্ষিণ চব্বিশ পরগনায় কৈপুকুর, বড় কৈপুকুর গ্রাম। আচ্ছা, আরো ভালো করে একটু বলি, দক্ষিণ লক্ষ্মীরামপুর স্টেশন, ওখান থেকে বড় কৈপুকুরের গ্রাম। আচ্ছা আচ্ছা, আপনি যখন এনবিপি তে এসেছিলেন কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমি এসেছিলাম মূলত সুগারের জন্য। সুগারের জন্য? আপনার সুগার কতদিন ধরে ছিল? সুগার আমার প্রায় 6 বছর মতো ছিল। 6 বছর ধরে আপনি সুগারের রোগে ভুগছিলেন। আপনি কি কোনো ওষুধ খাচ্ছিলেন তখন? হ্যাঁ, অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলাম। খাচ্ছিলেন, কিন্তু তাতে আপনি যখন আমাদের এখানে এসেছেন তখন আপনার কত ছিল সুগার? তখন আমার ছিল খালি পেটে 235 এবং ভরা পেটে 456। আচ্ছা, তখন আপনি অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলেন? অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলাম। আচ্ছা, এবার আপনি কোন মাসের রিপোর্ট বলছেন এটা? এবার আমি বলছিলাম এটা নভেম্বরের রিপোর্ট। নভেম্বরের রিপোর্ট। আচ্ছা, তারপর আপনি আমাদের এখানে এসে আমাদের ওষুধ খাওয়া শুরু করলেন, অ্যালোপ্যাথি ওষুধটা বন্ধ করে দিলেন। আচ্ছা, আজকে এখন আপনার কত সুগার আছে? এখন আমার সুগার আছে খালি পেটে 120, ভরা পেটে 140। আচ্ছা, তার মানে এখন আপনি আমাদের ওষুধ খেয়ে অ্যালোপ্যাথি ওষুধ বন্ধ করে দিয়ে রিপোর্টে যেটা এলো 120 আর 140। আচ্ছা, এখন আপনি শারীরিকভাবে কেমন সুস্থতা ফিল করছেন? নিশ্চয়ই এখন শারীরিকভাবে আমি সম্পূর্ণ সুস্থতা ভোগ করছি। আচ্ছা, অনেক ধন্যবাদ। এবার আপনি একটু বলুন যে আপনার যে এই উপকারটা হয়েছে, দর্শক যারা আপনাকে দেখছে টিভিতে, তাদের জন্য কি সংবাদ দেবেন? আমি সব দর্শককে অনুরোধ করব, অযথা এখানে সেখানে না ঘুরে আপনারা আমি যে প্রতিষ্ঠানে এসেছি এই প্রতিষ্ঠান থেকে আপনার সুগারের ওষুধ খান। আমি যা বলছি এটা সত্য কথা বলছি। আচ্ছা, এবং আপনার কাছে তো তার রিপোর্টও রয়েছে? হ্যাঁ, রিপোর্টও রয়েছে। আচ্ছা, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাদের ওপরে এতটা ভরসা করে এগিয়েছিলেন এবং আজকে সম্পূর্ণভাবে সুস্থ হয়েছে। ধন্যবাদ। ম্যাডাম, আপনার নাম কি? রশিদা বিবি। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি ডানকুনি মোল্লাগের। আচ্ছা, আপনি এই এনবিপি তে এসেছিলেন, কি সমস্যা নিয়ে এসেছেন? সোরিয়াসিস। সোরিয়াসিস। আপনি সোরিয়াসিসে কত বছর ধরে ভুগেছেন? 30 বছর। 30 বছর। আগে অনেক ডাক্তার দেখিয়েছেন? হ্যাঁ। তাতে কিছু ফল পেয়েছেন? কমে যেত, 2-4 মাস পরে আবার বেরোতো। আচ্ছা, এনবিপি তে এসে চিকিৎসা করার পর আজকে কেমন আছেন? এখন আপাতত ভালো আছি। আর কোনো সমস্যা এখন নেই? সমস্যা নাই, একটু মাঝে মধ্যে একটু একটু চুলকায়। হ্যাঁ, এখন আর আপনার ট্রিটমেন্ট এখন চলছেন? হ্যাঁ। আচ্ছা, প্রায় আপনি ভালোর দিকে হয়ে গেছেন এখন, তাই তো? আচ্ছা, আপনি কি দর্শকরা যারা আপনার এই প্রোগ্রামটা দেখবে তাদেরকে কিছু বলতে চাইবেন? হ্যাঁ। হ্যাঁ, বলুন, কি বলতে চান? বলতে চাই মানে আমি অনেক দিন থেকে এই চিকিৎসা করছি, মানে কোনো দিকে কোনো উপকার পাইনি, কিন্তু এই যে 4 থেকে 5 মাস এখানে যে ট্রিটমেন্টটা করছি সেই এইখানকার ওষুধ খেয়ে আমি এখন একটু ভালোই আছি। মানে আপাতত আমার এখন কোনো সমস্যা নাই। আমার মতো এইরকম যেরকম আরও কোনো যদি পেশেন্ট থাকেন তারা আপাতত এখানে এসে দেখা করবেন, ডাক্তারের সঙ্গে কথা বলবেন। এখানে চিকিৎসা করলে আমি মানে যে উপকৃত হয়েছি আপনারাও হয়তো সেই উপকৃতটা পাবেন, এই আশা করছি। ঠিক আছে, ধন্যবাদ ম্যাডাম আপনাকে আমাদের দর্শকদের এই মেসেজটা দেওয়ার জন্য। ভালো থাকুন। ম্যাডাম, আপনার নাম কি? শ্যামলী হালদার। আপনি কোথা থেকে এসেছেন? ডায়মন্ড হারবার থেকে। আচ্ছা, আপনি কি সমস্যা নিয়ে এনবিপি তে এসেছিলেন? আমার পায়ের ব্যথা নিয়ে আমি এনবিপি তে এসেছিলাম। হাঁটুর ব্যথা নিয়ে? হাঁটুর ব্যথা। ডাক্তারবাবু দেখে কি বলেছিলেন? ডাক্তারবাবু দেখে বলেছিলেন যে কতদিন সারবে বা কত হবে। আচ্ছা, আপনার অস্টিওআর্থারাইটিস হয়েছিল? হ্যাঁ, বলেছিলেন। আচ্ছা, আপনি আমাদের এখানে আসার আগে অন্য চিকিৎসা করেছিলেন? অনেক চিকিৎসা করেছি, কিন্তু কোনো কাজ হয়নি। কোনো কাজ হয়নি? একই রকম। আচ্ছা, আমাদের এখানে কোন মাসে ট্রিটমেন্টের জন্য এসেছিলেন? আমি নভেম্বরের 7 তারিখে এসেছিলাম। নভেম্বরের 7 তারিখে। আজকে ধরুন জানুয়ারি 16 তারিখ। আপনি এর মধ্যে আপনি কেমন আছেন এখন? কেমন আছেন? খুবই ভালো আছি। আমার পায়ের ব্যথা ইজি হয়ে গেছে, আমার কোনো সমস্যা নেই, হাঁটতে চলতে আর কষ্ট হয় না। এমনকি আমার রিলেটিভদেরও বলেছি, তারা ভেলোর যাবে বলেছিল, যে আগে ডাক্তারবাবুকে দেখাও, তারপরে তোমরা অন্য জায়গায় দেখাবে। হ্যাঁ, এবং তারাও এখন
সম্ভবত এসেছে। মানে আপনার এতটা এখানে আত্মবিশ্বাস জন্মেছে যে আপনার নিজের রিলেটিভদেরও এখানে পাঠাচ্ছেন এখন। আচ্ছা, এখন আপনি তাহলে স্যাটিসফাইড? এবং এখন স্যাটিসফাইড। আচ্ছা, আপনি দর্শকরা যারা আমাদের এই প্রোগ্রাম দেখছেন তাদের জন্য কি বলতে চাইবেন? তাদের বলতে চাই তারাও এই এখানে দেখাক এবং রোগ থেকে মুক্ত হোক। আচ্ছা, তাদেরকেও আপনি চাইছেন যাতে এনবিপি তে এসে ডাক্তারবাবুকে দেখান এবং তাদের যা কোনো সমস্যা হোক সেটা নিয়ে আসলে তারা ভালো ফল পাবে, আপনার এই বিশ্বাস আছে? আমার এটা বিশ্বাস। আচ্ছা, আমার নিজের থেকে আমার এটা বিশ্বাস যে আমার হয়েছে যখন, তখন তাদেরও ভালো হয়ে যাবে, আমার এটা নিজের আত্মবিশ্বাস। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, এবং আপনি আরো ভালো থাকুন, আমরা এটাই আশা করব। এবং দর্শকদের যেটা বললেন, দর্শকদের জন্য এটা একটা সুখবর যে আমাদের এখানে এলে অনেক দূরে গিয়ে চিকিৎসা না করিয়েও আমাদের এনবিপি তে এসে চিকিৎসা করলে মানুষ সুস্থ হতে পারে। ধন্যবাদ। ম্যাডাম, আপনার নাম কি? আমার নাম রত্না সেন। আচ্ছা, আপনি কোথায় থাকেন? আমি মতিলাল নেহেরু রোডে থাকি, কলকাতা 29। আচ্ছা, আপনি এনবিপি তে এসেছেন যখন চিকিৎসা করতে, আপনি কি সমস্যা নিয়ে এসেছেন? আমার ছোটবেলা থেকেই আইবিএস আছে, আর তার জন্য আমি প্রচণ্ড কষ্ট পেয়েছি সারা জীবন। আর ডাক্তার দেখিয়েছি প্রচুর, অনেক 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 ডাক্তার দেখিয়েছি। আমি নিজেও সেন্ট্রালের হেলথ ডিপার্টমেন্টেই কাজ করতাম, তাই সেই সুবাদে আমি অনেক ডাক্তার দেখিয়েছি, অনেক মেডিসিন খেয়েছি, কিন্তু এটা আমার কমপ্লিটলি কিওর কোনোদিনই হয়নি। কিন্তু আমি এখানে 2 মাস 2.5 মাস বোধহয় হলো ডক্টর শর্মাকে দেখাচ্ছি। ওনার মেডিসিনে আমি নিজেই বলছি 60% 70% আমি ভালো আছি। একটু আমার অসুবিধা যেটুকু আছে তার জন্য আজকে আমি এসেছিলাম। ডক্টর সাহেব আমাকে আরেকটা মেডিসিন ইনক্লুড করে দিয়েছেন, কিন্তু আমি এনার চিকিৎসায় খুবই আশাবাদী। আমি এতদিনে বোধহয় সঠিক পথেই চলছি, সঠিক ডক্টরের সন্ধান পেয়েছি। আচ্ছা, আপনার তরফ থেকে আমাদের যে ভিউয়ার্স আছে যারা প্রোগ্রামগুলো দেখেন আমাদের, তাদের জন্য কোনো মেসেজ দিতে চাইবেন? মেসেজ দেব, আমার এই অসুখটার কথা ভেবেই বলছি যে আমার এই অসুখটা তো খুব পুরনো অসুখ। অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, আমি বহু ওষুধ খেয়েছি। তারপরে যখন আমি নো হোপ হয়ে গেছি এবং এখানে এসে আমি বাঁচবার চেষ্টা করছি বলতে পারেন, তাই আপনাদেরও বলছি, আপনাদের যদি কোনো সমস্যা থাকে আপনারা এখানে এসে নিশ্চয়ই যোগাযোগ করতে পারেন, আর আশা করি আপনারাও আমার মতন উপকৃত হবেন। ধন্যবাদ ম্যাডাম আমাদেরকে আপনার এই কথাগুলো জানানোর জন্য। ধন্যবাদ। নমস্কার। ফিরে এলাম আবার। এতক্ষণ পেশেন্টদের কথাগুলো একটু শুনছিলাম আমরা। লাইভে আছেন কিন্তু ডক্টর এস ঘোষাল আছেন লাইভে, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদিক রিসার্চ সেন্টারের পক্ষ থেকে প্রোগ্রামে, টিভি প্রোগ্রাম চলছে। এবার আমরা লক্ষণগুলো জানলাম ডায়াবেটিসের, সুগারের, আর তারপর সুগার হলে আমাদের আয়ুর্বেদে কিভাবে চিকিৎসা হয় সেটা এবার একটু জেনে নিই। চলুন, যে ঘরে ঘরে তো সুগার, ডায়াবেটিস, ছেলে মেয়ে নির্বিশেষে বয়সটাও ফ্যাক্টর না, খুব কম বয়স থেকেই দেখছি সুগার বা ডায়াবেটিস হচ্ছে। কি ভাবে চিকিৎসা করা হয় এবং কি কি আমাদের ডুজ অ্যান্ড ডোন্টস, কি খাবো না খাবো, কিভাবে চলা উচিত সুগার পেশেন্টদের, এগুলো একটু চলুন শুনে নিই। সুগারের মেনলি যেটা আয়ুর্বেদিক ট্রিটমেন্ট আমরা করছি সেটা হচ্ছে আমাদের দেখতে হবে কি আমরা রোগটাকে কিভাবে ভেতর থেকে সারাবো। সুগার আমাদের হচ্ছে কোথা থেকে? আমাদের যে প্যানক্রিয়াস রয়েছে, প্যানক্রিয়াসের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা সেল থেকে ইনসুলিন সিক্রিয়েট হয়। সেই জায়গাটায় যদি কোনো সমস্যা হয়, যেমন ক্যালসিফাইড প্যানক্রিয়াস হতে পারে, বা বিটা সেলে কোনো প্রবলেম হতে পারে, বা প্যানক্রিয়াটাইটিস হতে পারে, যার ফলে ওখান থেকে ইনসুলিনটা কম সিক্রিয়েট হচ্ছে এবং কি হচ্ছে সেটা ব্লাডের মধ্যে যাচ্ছে না, এবং তখন ব্লাডের মধ্যে সুগারের মাত্রাটা বাড়ছে। তখন আমরা বাইরে থেকে সাপ্লিমেন্ট হিসেবে আমরা ইনসুলিন বা ওরাল কিছু ট্যাবলেটস দিচ্ছি, যার ফলে সুগারটা নর্মাল থাকছে। এইটা হচ্ছে আমাদের অন্যান্য প্যাথিক ট্রিটমেন্ট, কিন্তু আয়ুর্বেদ যে ট্রিটমেন্টটা করছে সেটা কিন্তু প্যানক্রিয়াসের উপরে করছে, যার ফলে এই ধরনের রোগকে আমরা গোড়া থেকে ঠিক করতে পারছি। আমি আলোচনায় আসছি, ফোনটা নিয়ে নিই। একটা ফোন এসছে, একটু দেখে নিই, আবার আলোচনায় আসছি। ডায়াবেটিস বা সুগার নিয়ে আলোচনা শুনছি। হ্যাঁ বলুন, কে আছেন? হ্যালো। হ্যালো। হ্যাঁ বলুন। আমি হাওড়া থেকে বলছি। আচ্ছা বলুন, হাওড়া থেকে। বলছি কি আমার না মানে জয়েন্টে খুব ব্যথা হয়, হাতে পায়ে।
আচ্ছা, এটা অনেক দিন ধরে? হ্যাঁ, এই কয়েক মাস ধরেই হচ্ছে। জয়েন্টে ব্যথা। বয়স কত এখন? 42। কোন ডাক্তারকে দেখিয়েছেন, কোনো ওষুধ খেয়েছেন? ডাক্তার দেখাইনি, ওই বেশি ব্যথা হলে একটু মাঝে মাঝে ওষুধ কিনে খাই, ওই মুখ দিয়ে মাসাজ করি, এসব করি। তো এই ভুলটাই তো আপনারা করছেন, যার ফলে রোগটা তো বেড়ে যাচ্ছে। পার্মানেন্ট সলিউশনটা হচ্ছে, পার্মানেন্ট সলিউশন হচ্ছে না, ভেতর থেকে আপনি ঠিক হতে পারছেন না। আপনি সাময়িক ব্যথা হচ্ছে, এখন ব্যথার ওষুধটা খেয়ে ব্যথা কমে গেল, এরপরে এমন একটা সময় আসবে আপনি দেখবেন কি আপনি ওষুধ খাচ্ছেন তারপরেও ব্যথা কমছে না, তখন আপনি ডাক্তারের কাছে যাবেন। কি বললেন বুঝলেন? হাওড়ার কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ, হাওড়ার কোথা থেকে বলছেন? হাওড়া শিবপুর থেকে বলছি। শিবপুর থেকে বলছেন, ঠিক আছে, আপনি টিভিতে শুনতে থাকুন, আমি বলছি কি করলে ভালো। ঠিক আছে, ওকে ওকে। তো দেখুন, আমরা রোগটাকে না আমাদের নিজের অজান্তেই বাড়িয়ে ফেলি। তার কারণটা কি হচ্ছে, আমরা জানছি কি আমাদের ব্যথা হচ্ছে, আমরা দোকানে গেলাম, তাকে বললাম কি আমার এখানে এখানে ব্যথা হচ্ছে, একটা ওষুধ দিন। ব্যথার ওষুধ ওনারা দিয়ে দিলেন, ব্যথার ওষুধটা খেলাম, ব্যথাটা কমে গেল। এরম 2-4 দিন, 2-4 মাস, 6 মাস, 1 বছর চললো। তারপরে একটা সময় গিয়ে দেখা যাবে ওই ওষুধে আর কাজ হচ্ছে না, তখন আমরা ডাক্তারের কাছে যাব, ডাক্তার পরামর্শ দেবে, সেই মতো চলবো। কিন্তু আমি প্রথমেই বলবো, ব্যথার ওষুধ খেয়ে, পেন কিলার খেয়ে বা স্টেরয়েড খেয়ে কতদিন ব্যথা থেকে আপনি আরাম থাকবেন? সেটা তো সবসময় সাময়িক। ব্যথা হলে ব্যথার ওষুধ খেলেন, ব্যথাটা ছেড়ে গেল, কিন্তু আপনাদের ইচ্ছে করে না কি এই রোগটাকে গোড়া থেকে আমরা ঠিক করি, একদম নির্মূল করি, যাতে আমাদের কোনোদিন না ভবিষ্যতে ওষুধ খেতে হয় বা ব্যথা আমাদের না আর ফিরে আসে আমাদের শরীরে। আপনাকে আমি বলছি, আপনি শিবপুর থেকে ফোন করেছিলেন, আমাদের এনবিপির চেম্বার কাজীপাড়াতে রয়েছে। কাজীপাড়ার ঠিক আমাদের দীনবন্ধু কলেজের পাশেই আমাদের চেম্বার রয়েছে। আপনি একটু শিবপুর থেকে কষ্ট করে এসে আমাদের কাজীপাড়া চেম্বারে দেখান, দেখালে কি বুঝবেন আপনি, আমরা একটা গাইডলাইন আপনাকে দিয়ে দেবো, কি এই খাবারগুলো আপনি খাবেন না, ব্যথার রোগের জন্য এই খাবারগুলো খাওয়া যায় না, সেগুলো বলে দেবো। তার পাশাপাশি কিছু মেডিসিন দেবো, কয়েকটা রিপোর্ট করাবো, কি থেকে আপনার ব্যথাটা হচ্ছে সেটাকে তো ধরতে হবে। ব্যথা তো অনেক কারণেই হতে পারে, ব্যথা সিআরপি বাড়া থাকলে হতে পারে, আরএ ফ্যাক্টর বাড়া থাকলে হতে পারে, ব্যথা ইউরিক অ্যাসিড যদি বেড়ে যায় সেখান থেকে হতে পারে, ব্যথা তো অনেক কারণেই হতে পারে। ব্যথা কোন কারণে হচ্ছে সেটাকে আগে খুঁজে বের করতে হবে, সেটার যদি আমরা ট্রিটমেন্ট করি, সেটাকে যদি আমরা চিকিৎসা করি, তবেই না ব্যথাটাকে আমরা গোড়া থেকে ঠিক করতে পারবো। দেখুন, নিচে দুটো হেল্পলাইন নাম্বার যাচ্ছে, একটা নাম্বারের শেষে 27, একটা নাম্বারের শেষে 37 আছে। যে কোনো একটা নাম্বার নোট করে নিন, একটু সময় করে একবার ফোন করে কাজীপাড়া চেম্বারে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের সাথে দেখা করুন, অবশ্যই দেখবেন আপনি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। একটু যোগাযোগ করে নিন, অবশ্যই হাওড়া শিবপুরেই দেখাতে পারবেন, কোনো চিন্তা নেই। হাওড়াতে তো চেম্বার আছেই আমাদের। হেল্পলাইন নাম্বার রেড বক্সে দেখুন দেওয়া আছে টিভিতে, ওই নাম্বারটা একটু ফোন করে নিন। হ্যাঁ, এবার যেখানে আমি ট্রিটমেন্টের জায়গায় ছিলাম, তো আমরা যেটা আয়ুর্বেদিক ট্রিটমেন্ট যেটা করছি, সেটা আমরা প্যানক্রিয়াসটাকে স্টিমুলেট করছি। যে প্যানক্রিয়াসের যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স বা বিটা সেল রয়েছে, সেটাকে স্টিমুলেট করছি, যাতে ইনসুলিনটা আবার নতুন করে তৈরি হতে পারে এবং সেটা ন্যাচারালি আবার ব্লাডের মধ্যে যায় এবং সুগার লেভেলটাকে কমায়। তো আমরা এটা করছি না কি আমরা বাইরে থেকে ইনসুলিন দিচ্ছি, ইনসুলিন দেওয়ার ফলে বা কিছু ওরাল মেডিকেশন দিচ্ছি, যেটা দেওয়ার ফলে ব্লাডের মধ্যে গিয়ে এমনি সুগার লেভেলটা কমিয়ে দিচ্ছে, আবার ওটা যদি আমরা বন্ধ করে দিই আবার সুগার লেভেল বেড়ে যাবে, এটা নয়। আমরা একদম রুটে গিয়ে ট্রিটমেন্টটা করছি, যার ফলে কি হচ্ছে, আপনার একটা টাইম বাউন্ড সময়ের পরে 6 মাস হতে পারে, 8 মাস হতে পারে, 1 বছর হতে পারে, যার রোগ যত দিনের পুরনো এবং যত জটিল সেটা তার উপর নির্ভর করে কি কতদিন এই ট্রিটমেন্টটা করতে লাগে। কেউ 2 মাসেও ঠিক হয়, কেউ 4 মাসেও ঠিক হয়ে যায়, কেউ 6 মাসে ঠিক হয়, কেউ 1 বছরে ঠিক হয়। সেটা ডিপেন্ড করে সে রোগটা কতদিন ধরে তার শরীরে রয়েছে এবং কতটা সেটা জটিল হয়েছে। কিন্তু একটা সার্টেন পিরিয়ডের পরে এসে আমরা মেডিসিনগুলো কিন্তু স্টপ করে দিই। আয়ুর্বেদ মানে কি? আয়ুর্বেদ মানে গাছগাছালি। আমাদের সমাজে, আমাদের প্রকৃতির মধ্যে প্রত্যেকটা গাছের কিছু না কিছু গুণাগুণ রয়েছে, সেটা বটের আছে, অশ্বত্থের আছে, নারকেলের আছে, তালের আছে, কিছু না কিছু গুণাগুণ রয়েছে। এবং যে শাকসবজিগুলো আমরা রেগুলার খাচ্ছি, সেটা ঢ্যাঁড়স হতে পারে, ঝিঙে হতে পারে, শাক হতে পারে, যে কোনো গ্রিন ভেজিটেবলস মানে সবুজ শাকসবজি, প্রত্যেকটার একটা গুণাগুণ রয়েছে। গাজর, আমরা বলি না চোখের সমস্যা থাকলে গাজর খাবেন, গাজরের মধ্যে ভিটামিন এটা বেশি রয়েছে এবং ভিটামিন এ হচ্ছে চোখের জন্য উপকারী। সেই জন্য আমরা বলা হয় কি চোখের যদি সমস্যা থাকে তাহলে গাজরের রস বা গাজরটা খাবে, বা ছোটবেলায় চেষ্টা করবে বাচ্চাদের গাজর খাওয়ানোর জন্য, কারণ ভিটামিন এটা আমার দরকার চোখের জন্য। ঠিক সেরকমই একটা সময়ের পরে যখন আমরা মেডিসিনটা বন্ধ করছি, তখন আমরা এমন কিছু মেডিসিনের মতো কাজ করে। আমরা স্বাভাবিকভাবে অনেকেই জানি, গ্রাম বাংলার দিকে অনেকেই প্রচলিত রয়েছে কি মেথির জল ভেজানো খাও, বা গুলঞ্চের জল ভেজানো খাও, বা কালমেঘ খাও, বা নিম খাও,
এটা খেলে নাকি সুগার কম থাকবে। হ্যাঁ থাকবে, কিন্তু সেটা একটা ফর্মুলার উপর ডিপেন্ড করে। মেথিটা 2 চামচ নেবে, ইন্দ্রজব বলে এক ধরনের হার্বস রয়েছে সেটা 1 চামচ নেবে, গুলমার্গ রয়েছে সেটা 2 চামচ নেবে। এইভাবে জিনিসটা তৈরি করতে হয়। অনেকেই জানি আমরা জাম বীজ থেকেও সুগারের ওষুধ তৈরি হয়, সেই জাম বীজটা কতটা পরিমাণে নিতে হবে সেটা আমরা জানি না। আমরা হয়তো জাম বীজ চূর্ণটা খাচ্ছি 1 চামচ করে, তাতেই কি আমাদের সুগার কন্ট্রোল হচ্ছে সেটা কিন্তু আমরা জানতে পারছি না। তো আমি এটাই বলছি, আমাদের প্রকৃতির মধ্যে যে জিনিসগুলো রয়েছে সেগুলোই কিন্তু মেডিসিন। সেইগুলো খেয়ে যদি আপনারা ভালো থাকেন তাহলে কেন একটা সিনথেটিক জিনিস বা কেন একটা আর্টিফিশিয়াল জিনিস এগুলো আপনারা খেতে যাবেন, যার মাধ্যমে আপনার শরীরে ভবিষ্যতে অন্য ধরনের সমস্যা আসবে। প্রত্যেকটা ড্রাগসেরই, আমরা অন্যান্য যদি ড্রাগস দেখি, প্রত্যেকটা ড্রাগসেরই মানে প্রত্যেকটা মেডিসিনেরই কিছু না কিছু সাইড এফেক্ট থাকে, সেটা তাদের বইয়েতেই লেখা থাকে এবং কিছু কন্ট্রা ইন্ডিকেশন থাকে। মানে হয়তো কিছু ওষুধ খেলে কারুর গা গোলাতে পারে, কারুর মাথা ঘুরতে পারে, কারুর পেটের সমস্যা আসতে পারে, কারুর পা ফুলে যেতে পারে, কারুর মাথা ঘুরতে পারে, এই সমস্যাগুলো আসে। তো সেই ধরনের আমরা কেন মেডিসিন খাবো যেখান থেকে আমার এই সমস্যাগুলো আসতে পারে? আমরা যখন আমাদের প্রকৃতির মধ্যে আমাদের ওষুধ রয়েছে এবং সেটা একদম আজকের ব্যাপার না, সেটা বহু যুগ পুরনো আগেকার সময়কার ব্যাপার, এবং সেই সময় থেকে মানুষেরা ট্রিটমেন্ট করে আসছে, সেই সময়ের মানুষদেরও রোগ ছিল, তারা কিন্তু এর মাধ্যমেই কিন্তু সেই জায়গা থেকে বেরিয়ে এসেছে। কিন্তু সেটা আমরা আজকের দিনে করতে পারছি না কেন? দুটো কারণ। একটা, আমরা সেই জিনিসটা মেনে চলছি না, বা আমরা সেই জিনিসটা জানি না যে কি করলে আমরা ভালো থাকবো। বা অনেক পার্সেন্টেজ অফ পেশেন্টের ক্ষেত্রে এটা হচ্ছে, আমরা জানি কিন্তু তবু আমাদের বাউন্ডেশন রয়েছে, আমরা পারছি না। আমাদের 11টায় ঘুমোতে যাওয়ার কথা, কিন্তু আমরা 11টায় ঘুমোতে যেতে পারছি না, বা আমাদের কাজ পড়ে যাচ্ছে। অনেকের নাইট শিফট থাকে, তারা কি করবে? রাত্রে ঘুমোতে পারবে না। এটা একটা বাউন্ডেশনের মধ্যে চলে এসেছে। তো তার মধ্যেও যতটা সম্ভব মেনে চলা। আয়ুর্বেদের দিনচারিয়া বা ঋতুচারিয়া রয়েছে। দিনচারিয়া মানে কি? সকাল থেকে কটার সময় আপনি উঠবেন এবং রাত্রে কটার সময় ঘুমোতে যাবেন, এবং সারা দিন কোন সময় কি করবেন সেটা ওই চ্যাপ্টারের মধ্যে বলা রয়েছে। এটাকে যদি মেনটেন করে চলা যায় তাহলে আপনার শরীর এমনি সুস্থ থাকবে, আপনি কখনো রোগাক্রান্ত হবেন না। এবং ঋতুচারিয়া মানে কি? আমাদের যে ঋতুগুলো রয়েছে, মানে আমাদের গ্রীষ্ম হতে পারে, বর্ষা হতে পারে, আমাদের বসন্ত, হেমন্ত, এই যে সিজনগুলো রয়েছে, সিজনাল যে আমাদের চেঞ্জটা হয়, সেই কোন সিজনে কি খাওয়া উচিত, কোন সিজনে কি খাওয়া উচিত নয়, কোন সিজনে কি করা উচিত, কোন সিজনে কি করা উচিত নয়, এটা হচ্ছে ঋতুচারিয়ার মধ্যে বলা রয়েছে। মানে কোন ঋতুতে আমি কি করব, কি করব না, কি খাবো, কি খাবো না, সেটাকেও যদি আমরা মেনটেন করে চলতে পারি, আমরা যদি ভাবি 100টা রোগ রয়েছে তার মধ্যে থেকে 80টা রোগ থেকে আমরা বেঁচে যাব। তো এই জিনিসগুলো আমাদের জানতে হবে, আমাদের আরও স্টাডি করতে হবে, বা আমরা যদি স্টাডি নাও করতে পারি, আমরা লোকের কাছ থেকে শুনবো যে কখন কিভাবে কি করা গেলে সেটা ভালো হয় শরীরের জন্য। তো এইগুলো যদি আমরা মেনে চলতে পারি, এবং এর সাথে আয়ুর্বেদের মেডিসিনের সাথে এক ধরনের থেরাপি রয়েছে যেটাকে বলা হয় পঞ্চকর্ম থেরাপি, যেটার গুণাগুণ প্রচুর পরিমাণে রয়েছে। পঞ্চকর্মর মধ্যে মেনলি রয়েছে বমন, বিরেচন, বস্তি, শিরবিরেচন, নস্য। এর আগে পূর্বকর্ম করতে হয়। পূর্বকর্মের রয়েছে দীপন, পাচন, স্নেহন, সাধন, এবং লাস্টে রয়েছে পশ্চাৎকর্ম, যেখানে পেয়, বিলেপি, কৃতযুষ, অকৃতযুষ, মণ্ড, এই 5টা স্টেপ রয়েছে। এইগুলো যদি আমরা ঠিকঠাকভাবে মেনটেন করে চলতে পারি, এই ট্রিটমেন্টটা যদি আমরা নিতে পারি, যে কোনো কঠিন থেকে কঠিনতর রোগকে কিন্তু আমরা সারিয়ে তুলতে পারবো। আজকে আমাদের চেম্বারে, আজকে আমাদের কলকাতা হোক বা কলকাতার বাইরের চেম্বার হোক, আজকে আমরা রেগুলার চেম্বারে 10 থেকে 15 জন করে সুগার পেশেন্ট পাই, ব্যথার পেশেন্ট পাই, কিডনির পেশেন্ট পাই। তারা কেন আজকে আমাদের কাছে আসছেন? সবাই তো ইচ্ছে হঠাৎ করে আমি যে ঘুরতে যাচ্ছি বা মেলা বসেছে দেখতে আসছি এরকম নয়। মানুষ ভালো হচ্ছে, মানুষ সুস্থ হচ্ছে, তার পাশের বাড়ির লোকটি সুস্থ হয়েছে, তার কাছ থেকে খবর নিয়ে আমাদের কাছে আসছে। তো এই যে ভালো হওয়াটা, এটা আমাদের মানসিকতাটাকে চেঞ্জ করতে হবে। আমাদের প্রকৃতির মাধ্যমে আমাদের শরীরকে ভালো রাখতে হবে, যেটা কিনা আয়ুর্বেদে বলা রয়েছে। আয়ুর্বেদের হাত ধরুন, যে কোনো কঠিন এবং জটিল রোগ থেকে কিন্তু আপনারা ভালো থাকবেন, ইমপ্রুভমেন্ট পাবেন এবং সুস্থ থাকবেন। সুতরাং ডায়াবেটিস হোক বা যে কোনো রোগ, আপনারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে হবে আমাদের এনবিপির সঙ্গে, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার, 9830235527 এবং 37। পঞ্চকর্মা ট্রিটমেন্টের ব্যবস্থাও আছে, আপনারা যোগাযোগ করুন। কলকাতায় চেম্বার ল্যান্সডাউন, খিদিরপুর, হাতিবাগান, আমতলা এবং মধ্যমগ্রাম। আর হাওড়াতে চেম্বার হাওড়া শিবপুর, হাওড়া বেলুর,
এবং হাওড়া বাল্টিকুড়ি বাজার দাসনগরে। বাইরের চেম্বারগুলো আরেকবার একটু বলে দিই। বনগাঁয় ডক্টর এন ভট্টাচার্য থাকবেন, রায়গঞ্জে ক্যানিংয়ে থাকছেন ডক্টর আর দে, রায়গঞ্জে ডক্টর এস ঘোষাল, কাকদ্বীপে ডক্টর বি শর্মা, খড়গপুরে ডক্টর এন ভট্টাচার্য, বহরমপুরে থাকছেন ডক্টর এ হালদার, মালদাতে ডক্টর এস ঘোষাল থাকবেন, জামশেদপুরে থাকছেন ডক্টর এন ভট্টাচার্য, কৃষ্ণনগরে ডক্টর এ হালদার, কুচবিহারে ডক্টর এস ঘোষাল, হেরিয়াতে ডক্টর বি শর্মা, মেচেদাতে ডক্টর বি শর্মা, আসানসোলে ডক্টর বি শর্মা, বর্ধমানে ডক্টর এন ভট্টাচার্য, হলদিয়াতে পাবেন ডক্টর এ হালদারকে, শিলিগুড়িতে ডক্টর এস ঘোষাল, বোলপুরে ডক্টর বি শর্মা, দুর্গাপুরে ডক্টর এন ভট্টাচার্য, বাঁকুড়ায় ডক্টর এ হালদার, গঙ্গারামপুরে ডক্টর এস ঘোষালকে পাবেন আপনারা চেম্বারে। আচ্ছা, এর পাশাপাশি আরামবাগে ডক্টর এ হালদার, আগরতলাতে ত্রিপুরা আগরতলায় ডক্টর বি শর্মা থাকবেন, শিলচরে ডক্টর বি শর্মা, পুরুলিয়াতে ডক্টর এ হালদার, গুয়াহাটিতে ডক্টর এস ঘোষাল, ঝাড়গ্রামে ডক্টর এ হালদার, ঝাড়গ্রাম চেম্বার করবেন। আচ্ছা, ডিব্রুগড়ে ডক্টর এস ঘোষাল, দিল্লিটা আমি বলে দিয়েছি, দিল্লিতে 22 তারিখ, সামনের মাসে 22 তারিখে দিল্লিতে ডক্টর এস ঘোষাল চেম্বার করছেন, সবাইকে জানিয়ে দিন। আর আলিপুরদুয়ারে ডক্টর বি শর্মা থাকছেন। আপনারা কিন্তু এই চেম্বারগুলো রিসেন্ট চেম্বার, 1 মাসের মধ্যে আমি বাইরের চেম্বারগুলো আপনাদের বলে দিলাম, আপনারা যোগাযোগ করবেন। ঘুরিয়ে ফিরিয়ে সব ডাক্তারবাবুরা থাকেন এনবিপির বিভিন্ন চেম্বারে এবং অবশ্যই কিন্তু উপকৃত হবেন। আর ডক্টর ঘোষাল, যাদের ডায়াবেটিস হয়ে গেছে কি কি খাবার একটু রেস্ট্রিকশন করা উচিত, আর হাঁটাহাঁটিটা কতটা প্রয়োজন, হ্যাঁ একটু বলে দিন। একদম, কারণ আমাদের ডায়াবেটিস হলে আমাদের কিছু কথা মাথায় রাখতে হয়, যার মধ্যে হচ্ছে আমাদের খাবারটাকে একটু মেনটেন করে চলতে হবে। আমরা যখন আগেকার দিনে যেটা ধারণা ছিল কি আমি আলু খাবো না বা ভাতটা কম পরিমাণে খাবো, 100 গ্রাম চালের খাবো, মিষ্টিটা খাওয়া যাবে না, এইগুলো তো একদম বন্ধই থাকবে। কিন্তু এখন রিসেন্ট একটা ভার্ডিক্ট দিয়েছে, যেটা আপনার টোটাল খাবারটা, যেটা সারাদিনে 100% মিল আপনি ধরতেন যে 4টে রুটি খাচ্ছি, আমি 100 গ্রাম চালের ভাত খাচ্ছি বা এই বিস্কুট খাচ্ছি, ওই মুড়ি খাচ্ছি, যে টোটাল খাবারটা আপনার লাগতো তার মধ্যে থেকে 25% কমিয়ে দিন। সুগার পেশেন্টরা, যারা সুগার পেশেন্ট রয়েছেন, যারা 4টে রুটি খেতেন তারা 3টে রুটি খান, যারা 5 গাল ভাত খেতেন তারা 3 গাল ভাত খান, 25% কমিয়ে দিন খাবারটাকে। এবং তার সাথে মিষ্টিটা, আলুটা এবং ভাতটা, কার্বোহাইড্রেট যেটা, সেটা কম পরিমাণে খান। এবং হাঁটা, যেটা মর্নিং ওয়াক অনেকের ক্ষেত্রে সম্ভব হয় না, হাঁটা চলাটা করবেন এবং সকালবেলার দিকে একটু যোগা প্রাণায়াম করার চেষ্টা করবেন, মেডিটেশন করার চেষ্টা করবেন যতটা সম্ভব অ্যাংজাইটি, টেনশন এগুলো থেকে দূরে থাকার। এখনকার সমাজে এগুলো থাকবেই, তার মধ্যেও নিজের জন্য সময় বের করবেন। যারা পেশেন্ট রয়েছেন বা যারা সুস্থ মানুষ এখনো রয়েছেন, যাদের মধ্যে এখনো কোনো রোগ আসেনি, প্রত্যেকের জন্য আমি একটাই কথা বলবো, নিজের জন্য একটা সময় বের করবেন সারাদিনের মধ্যে, সেটা 45 মিনিট থেকে 1 ঘন্টা যেন মিনিমাম হয়। আপনি খেললেন, আপনার বাচ্চাকে দেখলেন, স্কুলে নিয়ে গেলেন বা ওয়াইফের সাথে গেলেন বা কর্মক্ষেত্রে গেলেন বা বন্ধু বান্ধবদের সাথে গেলেন, এইগুলো তো রয়েছে, এগুলো তো আপনার ডেলি ওয়ার্ক। আপনার পার্সোনাল লাইফে নিজের জন্য চেষ্টা করবেন একটা সময় বের করার, 1/2 ঘন্টা হোক, 1 ঘন্টা হোক, যেখানে আপনার যেটা করতে ভালো লাগে সেটা আপনি করবেন। সেটা গান শোনা হোক, বই পড়া হোক বা কারোর সাথে গল্প করা হোক, ভালো বন্ধু বা পুরনো বন্ধু তার সাথে গল্প করা হোক, যার যেটা করতে ভালো লাগে। কারণ এই যে 45 মিনিট 1 ঘন্টা, এটা কিন্তু আপনার বাকি যে সময়টা আপনি কাটিয়েছেন সারাদিনে সেটাকে কিন্তু একদম মানে লেভেল করে দেবে। সে তার মধ্যে যে অ্যাংজাইটি, টেনশন বা ডিপ্রেশন বা চিন্তা ভাবনা ছিল সেটাকে একদম সমান্তরাল করবে। এটা যদি কোনো মানুষ প্র্যাকটিস করতে পারে, সেটা কিন্তু তার সুস্থতার দিকে তাকে এগিয়ে নিয়ে যাবে এবং তার মেন্টাল হেলথটাকে ভালো রাখবে। মেন্টাল হেলথ ভালো থাকলেই আমাদের শরীর ভালো থাকবে এবং আমরা রোগ থেকে দূরে থাকবো। এটা প্রত্যেকটা মানুষের জন্যই দরকার। এবং যারা সুগার পেশেন্ট রয়েছেন তাদের ক্ষেত্রেও বললাম কি অত্যধিক দুশ্চিন্তা বা চিন্তা ভাবনা করবেন না। রাত্রিবেলা চেষ্টা করবেন তাড়াতাড়ি শুয়ে যাওয়ার, খাবারটা সময় মতো রাত্রে খেয়ে নিয়ে 10:30 11টার মধ্যে শুয়ে যেতে চেষ্টা করবেন। সকালবেলা ঘুম থেকে উঠে পড়ার চেষ্টা করবেন 5টা 6টার মধ্যে। তারপর একটু মর্নিং ওয়াক করলেন। মর্নিং ওয়াকটা কীরকম হবে, যাদের হাঁটু ব্যথা আছে আমি তাদের ক্ষেত্রে বলবো না কি জোরে হাঁটুন, এমন মর্নিং ওয়াক করবেন যাতে আপনার মানে ঘাম ঝরে, সোয়েটিং হয়। ঘামটা যখন ঝরবে তখন বুঝতে পারবেন কি হ্যাঁ ঠিক আছে, এটা আমার জন্য উপকারী। আর আপনি এমন হিলতে দুলতে হাঁটলেন, ওটা কিন্তু আপনার মর্নিং ওয়াক নয়। যেখানে আপনার ঘাম বেরোচ্ছে না ওটা আপনার জন্য উপকারী নয়।
তো যখনই আপনি হাঁটবেন চেষ্টা করবেন যাতে আপনার ঘামটা ঝরে, মানে একটু জোরে হাঁটার চেষ্টা করবেন। এবার যাদের ব্যথা আছে তাদের ক্ষেত্রে তো বলতে পারবো না, এবং যাদের কাছে ভালো মাঠ রয়েছে, মানে সবুজ মাঠ রয়েছে, তারা যদি পারেন পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় যদি হয় খালি পায়ে হাঁটতে চেষ্টা করবেন। আমাদের 107খানা মর্ম রয়েছে। আজকে যে আকুপাংচার ট্রিটমেন্টটা আছে, আকুপাংচারে তো বিভিন্ন পয়েন্ট থাকে, ঠিক সেরকমই আয়ুর্বেদে আজ থেকে 5000 বছর আগে 107টা মর্মের কথা বলা রয়েছে, এবং 107টা মর্ম মানে বিভিন্ন জায়গায় রয়েছে। কানেতে রয়েছে, নাকেতে রয়েছে। নাকে যেমন ফন মর্ম রয়েছে, ফন বলে একটা মর্ম হয়, সেটা নাকে রয়েছে। এই ফন মর্মে যদি কোনো সমস্যা হয় তখন আমাদের স্পেলিং পাওয়ারটা চলে যায়। এই যে আমাদের কিছুদিন আগে একটা প্যান্ডেমিক গেল, করোনার সময় অনেক স্মেল নিতে পারছিল না, এটা কিন্তু ফন মর্মটা এফেক্টেড হচ্ছিল বলেই স্মেলিংটা চলে যাচ্ছিল। এবং ফন মর্মটাকে যদি আমরা মানে রিজুভিনেট করতে পারি তখন আমার স্মেল শক্তিটা চলে আসবে। ঠিক সেরকমই পায়ের তলায় 5টা মর্ম রয়েছে, এবং পায়ের তলায় হচ্ছে মর্মগুলোকে যদি আমরা পেনিট্রেট করতে বলি, আমরা ঘাসের উপরে, সবুজ ঘাসের উপরে কেন খালি পায়ে হাঁটতে বলি সুগার পেশেন্টদের? ওই কি এমন হয় ঘাসের সাথে পায়ে লাগলে কিছু হবে? কিছু হবে না। পায়ের নিচের যে মর্মগুলো রয়েছে ওগুলো পেনিট্রেট হয়, ওগুলো যদি পেনিট্রেট হয় আমাদের হোল বডিটা তখন স্টিমুলেট হয়, এবং হোল বডি স্টিমুলেট হওয়ার ফলে যে আমাদের হরমোনাল ইমব্যালেন্সটা হচ্ছে, আমাদের যে পিটুইটারি গ্ল্যান্ড রয়েছে, যেটা গ্ল্যাবেলার রয়েছে, থার্ড আই যেখানে রয়েছে আমাদের দুটো আইব্রোর মাঝখানে, সেই জিনিসটা আমাদের স্টিমুলেট হয়। স্টিমুলেট হওয়ার ফলে আমাদের বডির অন্যান্য যে ফাংশনগুলো রয়েছে, যে অর্গানের যে ফাংশনটা, তারা যতটা সম্ভব চেষ্টা করে ভালো করার। তো সেই জন্য বলা হয় খালি পায়ে যদি পরিষ্কার ঘাস থাকে, আমি বলবো না নোংরা ঘাসের উপরে হাঁটুন বা যেখানে নোংরা রয়েছে সেখানে হাঁটুন, যদি কারুর সম্ভব হয়, যদি কারুর সুযোগ থাকে। অনেকে গ্রামে থাকেন পরিষ্কার ঘাস থাকে, বা অনেকে শহরে এমন জায়গায় থাকেন যেখানে পরিষ্কার ঘাস থাকে, তো সেই সমস্ত জায়গায় চেষ্টা করবেন খালি পায়ে 15-20 মিনিট, আধ ঘন্টা হাঁটার। এবং সকালবেলা মর্নিং ওয়াক বা বিকালবেলা ইভিনিং ওয়াক যেটাই হোক, একটু চেষ্টা করবেন ঘাম ঝরানোর। খাওয়া দাওয়াটা মেনটেন করবেন, দুশ্চিন্তা, অ্যাংজাইটি, টেনশন এগুলো থেকে দূরে থাকবেন, সময় মতো ঘুমিয়ে যাবেন, তাহলেই দেখবেন অনেক রোগ থেকে আপনি মুক্তি পাবেন, এবং এই ধরনের সুগারের মতো ব্যাধি থেকে অনেকটা আপনারা আরাম পাবেন। এবং সুগার রোগে যারা ভুগছেন, আমি আবারও বলছি বেশি দেরি করবেন না, কারণ সুগার এমন একটা রোগ, এটাকে সাইলেন্ট কিলার বলা হয়। আয়ুর্বেদে এটাকে বলা হচ্ছে মধুমেহ। আয়ুর্বেদে টোটাল 20 ধরনের সুগার রোগের কথা বলা রয়েছে। আয়ুর্বেদে আমরা জানি 3টে দোষ রয়েছে, বায়ু, পিত্ত এবং কফ। বাতজ হচ্ছে প্রমেহ রয়েছে হচ্ছে আপনার 4টা, পিত্তজ প্রমেহ 6টা এবং কফজ প্রমেহ 10টা, মানে টোটাল আমাদের 20 ধরনের সুগারের কথা বলা রয়েছে, যেখানে আমরা মডার্ন সায়েন্সে পাই হচ্ছে 4-5টা। যেমন আমাদের ডায়াবেটিস মেলাইটাস নিয়ে আলোচনা করছি, ডায়াবেটিস ইনসিপিটাস রয়েছে, জুভেনাইল ডায়াবেটিস মেলাইটাস রয়েছে, ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস রয়েছে। তো এইরকমই আয়ুর্বেদে 20 ধরনের ভাগ ছিল, এবং তার মধ্যে বাতজ প্রমেহর মধ্যে একটা হচ্ছে ওয়ান অফ দেম হচ্ছে মধুমেহ, যেটাকে এখনকার দিনে ডায়াবেটিস মেলাইটাস বলা হচ্ছে। তো আগেকার দিনে যদি এত সুন্দরভাবে ভাগটা করে গেছিলেন মনীষীরা, আজকালকার দিনে যেটা এখন আমরা মেনে চলছি, সেটা যদি আমরা পূর্বের যে চিকিৎসা পদ্ধতির মধ্যে যদি ফিরে আসতে পারি, রেজাল্ট অনেক ভালো পাবো। আজকে আমরা যেটাকে সাইলেন্ট কিলার বলছি, আজ থেকে 5000 বছর আগে সেটাও কিন্তু বলা ছিল। সেটা কি হিসেবে বলা ছিল? সংস্কৃতে লেখা ছিল প্রমেহ পীড়কা। পীড়কা মানে হচ্ছে কি, প্রমেহ মানে হচ্ছে সুগার, প্রমেহ পীড়কা মানে প্রমেহ থাকলে আপনার কি কি রোগ হতে পারে আরো। তার মধ্যে কিন্তু এই কিডনির সমস্যা, এই নার্ভের সমস্যা, চোখের সমস্যা, হার্টের সমস্যা, এগুলো কিন্তু পরিষ্কার লেখা ছিল। তো আজকে আমরা ঠিকঠাকভাবে আয়ুর্বেদিক চিকিৎসা করতে পারি, ভালো জায়গায় আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করতে পারি। আজকে আমাদের এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদিক রিসার্চ সেন্টার, আমি বলবো ওয়ান অফ দেম, আমাদের যে লিডিং আয়ুর্বেদিক চেনগুলো রয়েছে তার মধ্যে ওয়ান অফ দেম হচ্ছে এনবিপি। এবং এনবিপিতে এসে বহু পেশেন্ট ভালো হয়েছেন, তারা আমাদের টিভিতেও মাঝে মাঝে বলেন, এবং আমাদের চেম্বারে এসে তারা যখন আমাদের বলেন, সব থেকে আমরা স্যাটিসফাইড হই। তো আয়ুর্বেদের সুগারের ট্রিটমেন্ট করান, অবশ্যই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুগার নিয়ে ভয় করবেন না, এবং ডক্টর ঘোষাল বারবার বলেন খাবারের পাশাপাশি দুশ্চিন্তাটা অ্যাভয়েড করুন। যাদের সুগার আছে, ডায়াবেটিস আছে, হাঁটাহাঁটি করতে হবে কিভাবে, সব ডিটেলসে বললেন। প্রোগ্রামটা বেশি বেশি করে শেয়ার করে দিন, ফেসবুক, ইউটিউবে আছে, থাকবে, সোনার বাংলা খুললেই স্মার্টফোনে দেখবেন। বেশি বেশি করে শেয়ার করুন, সবাই কিন্তু তাহলে ঘরে বসে ইনফরমেশনগুলো পেয়ে যাবেন। আবারও দেখা হবে এনবিপি লাইভে। আজকের মতো এটুকুই। ডক্টর ঘোষালকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। শেষ